All know that this is our first free class of this new course, and in this class, first of all, I'm going to talk about how can we start our spoken English learning journey, অর্থাৎ কিভাবে আমরা আমাদের ইংরেজি শেখার এই জার্নিটা শুরু করতে পারি। ফার্স্ট ক্লাস যেহেতু আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো বা আলোচনা করবো, অর্থাৎ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আমাদের কিসের প্রয়োজন। দেখেন, এই জায়গাটাতে আমি 7টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্টস। আপনার যদি এই 7টি পয়েন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে, আমি এতটুকু বলতে পারি আপনাকে কেউ আটকাতে পারবে না। উইদিন ভেরি শর্ট টাইম ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। আই উইল টক অ্যাবাউট 7 পয়েন্ট স্যার, আর এই 7টি পয়েন্টের প্র্যাকটিক্যাল ব্যবহারও আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো প্রত্যেকে একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন বা নেওয়ার চেষ্টা করবেন। দেখেন, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটা পারি না কেন, আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন, এর মেইন রিজনটা হচ্ছে আমরা ধারাবাহিকতা মেনটেন করতে পারি না। আমরা আবারও বলছি, কি করতে পারি না? ধারাবাহিকতা মেনটেন করতে পারি না। এইটা মেনটেন করতে হবে। ধারাবাহিকতা মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে এই ল্যাঙ্গুয়েজে একটার সাথে আরেকটা টপিক কানেক্টেড থাকে, এই ল্যাঙ্গুয়েজে একটার সাথে আরেকটা টপিক রিলেটেড থাকে। তো আহ, কোন টপিকের সাথে কোন টপিক কানেক্টেড বা কোনটার সাথে কোনটা রিলেটেড, এটা যদি আপনি ভালোভাবে বুঝতে না পারেন, আপনি কিভাবে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করবেন? তো এই 7টি পয়েন্ট আগে ভালোভাবে বোঝেন এবং এই ধারাবাহিকতা মেনটেন করে যদি আপনি সামনে এগোতে পারেন, ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, দ্রুত ডেভেলপ করতে পারবেন। আর এই ক্লাসগুলো প্রত্যেকের জন্যই অ্যাপ্রোপ্রিয়েট। আমি আবারও বলছি, আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা যারা ইমিগ্রান্ট আছেন, যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য অনেক ইফেক্টিভ একটা কোর্স হবে। আমি বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন, প্রত্যেকটা বিষয় নিয়ে কথা বলবো, ধারাবাহিকভাবে কথা বলবো। আপনারা সম্পূর্ণ ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করে যে যে সেক্টরেরই আছেন না কেন, আপনি এখান থেকে প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। জাস্ট এই ফ্রি ক্লাসগুলোই আপনি দেখেন, আপনি অনেক ভালো একটা ইমপ্রুভমেন্ট পাবেন। তো ফার্স্টে আমি কিভাবে ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করব, ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে ঠিক কোন বিষয়গুলো সম্পর্কে আমার কনসেপ্ট থাকা লাগবে, ধারণা থাকা লাগবে, সেটা আগে বলবো এবং সেটার প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। এরপর আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ইংলিশে কিভাবে আপনারা ইংলিশে কনভারসেশন করবেন, কিভাবে আপনারা ইংলিশে কমিউনিকেশন করবেন। অর্থাৎ আমরা মোটামুটি গ্রামার জানি বা রিডিং পড়তে পারি, কিন্তু কিছু বলতে গেলে আমরা পারি না। সো প্রেজেন্টেশনটা কিভাবে দিতে হয়, এই বিষয়গুলো আমি দেখাবো। সো মনোযোগ দিয়ে আগে এই জায়গাগুলো বোঝেন, দেখার চেষ্টা করেন, নেওয়ার চেষ্টা করেন। দেখেন এখানে কি বলছেন, অ্যান্ড ইফ ইজ ইট পসিবল প্লিজ টেক আ পেন অ্যান্ড পেপার উইথ ইউ। যদি সম্ভব হয় একটা খাতা কলম নিয়ে বসবেন, তাহলে এগুলো একটু নোট করতে সুবিধা হবে। আর প্রত্যেকটা ক্লাস শেষে আমি রেকর্ডেড ক্লাস এবং পিডিএফ ফাইল দিয়ে দিব। সো হিয়ার ইউ ক্যান সি, ফর লার্নিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ ফরেনার উই হ্যাভ টু ফলো সাম স্ট্র্যাটেজি, we have to do some plan, that is where from where we'll start our journey and what will we study firstly। অর্থাৎ কোন জায়গা থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করব। হ্যাঁ, হাউ ক্যান ইউ ইমপ্রুভ গ্রাজুয়ালি অ্যান্ড ডে বাই ডে। এখানে আমি কি বলছি, 7টি পয়েন্ট নিয়ে কথা বলবো। দেখেন, পয়েন্ট নাম্বার 1, ফার্স্টলি ইউ হ্যাভ টু গ্যাদার সাম বেসিক আইডিয়া অ্যাবাউট সেন্টেন্সেস। 1 নম্বর পয়েন্ট হচ্ছে আপনাকে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে সেন্টেন্স সম্পর্কে একটা কনসেপ্ট রাখতে হবে। সেন্টেন্স বা বাক্য, সেন্টেন্স মানে কি? কতগুলো ওয়ার্ড বা শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে সেন্টেন্স বলে। কিন্তু এই সেন্টেন্স বা বাক্যের কিছু ক্লাসিফিকেশন আছে, কিছু টাইপস আছে, ধরন আছে। এইটা আমাকে বুঝতে হবে। কেন বুঝতে হবে? আপনি যদি সেন্টেন্স সম্পর্কে কনসেপ্ট না রাখেন, আপনি যখন একটা প্যাসেজ ইংলিশে পড়ছেন, একটা ফিকশন, নন ফিকশন, নভেল, স্টোরি, ওই প্যাসেজটা পড়ে এক ওয়ার্ড মিনিং জানলেও সেন্টেন্সের ফাংশন, সেন্টেন্সের ডেফিনেশন না জানলে, না বুঝলে অ্যাকচুয়াল থট বা সেন্স বোঝা যায় না ওই প্যাসেজ থেকে। এই জন্য সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। এই সেন্টেন্স দুইভাবে গঠিত হয়। 1 নম্বর হচ্ছে অর্থ অনুসারে, অ্যাকর্ডিং টু মিনিং। 1 নম্বর হচ্ছে গঠন অনুসারে, অ্যাকর্ডিং টু স্ট্রাকচার। অর্থ অনুসারে সেন্টেন্স 5 প্রকার, এগুলো আপনারা জানেন, যে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ, এক্সক্লামেটরি। গঠন অনুসারে 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল এই যে 8 প্রকার সেন্টেন্সের স্ট্রাকচার আছে, আপনি ইংলিশে যে কোনো সেন্টেন্স লিখতে যান না কেন, এদের ভিতরে একটা হবে। তো এই যে গঠন অনুসারে 3 প্রকার, অর্থ অনুসারে 5 প্রকার, এগুলোর নাম আপনারা শুনছেন, বাট এদের প্র্যাকটিক্যাল ইউজটা আমাদের দেখতে হবে, প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখতে হবে। জাস্ট এই পয়েন্টগুলো আগে একটু নোট করেন, দেন আমি এটা সবকিছু বুঝিয়ে দিব। Point number 2, after knowing these sentences, you have to know about sentence components, অর্থাৎ সেন্টেন্সের উপকরণ সম্পর্কে, সেন্টেন্স কম্পোনেন্ট যেটাকে বলা হয়, আপনার একটা কনসেপ্ট বা ধারণা রাখতে হবে। সেন্টেন্স কম্পোনেন্ট বা উপকরণ মানে কি? আপনাকে জানতে হবে
যে হুইচ ওয়ান ইজ সাবজেক্ট, হোয়াট ইজ ভার্ব, হোয়াট ইজ অবজেক্ট, হোয়াট ইজ কমপ্লিমেন্ট, what is adverbial, what is appositive, those things are the component of sentences. Component মানে কি জানেন? উপকরণ, মানে এলিমেন্টস, অর্থাৎ একটা বাক্যের ভিতরে আমার কি কি থাকে, অর্থাৎ সাবজেক্ট জিনিসটা কি, কিভাবে আসে, অবজেক্টটা কাকে বলে, কমপ্লিমেন্টটা কি, অ্যাপোজিটিভ কাকে বলে, অ্যাডভার্বিয়ালসটা কি, এটা কিভাবে আসে, এইগুলো আমাদেরকে একটু জানতে হবে। এগুলো জানলে কি হবে, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে অনেক বেশি ইনফরমেশন অ্যাড করা যায়। একটা সেন্টেন্স বা বাক্যকে অনেক ভালোভাবে মডিফাই করা যায়, সেন্টেন্সটাকে ব্রড করা যায়, লং করে লেখা যায়, মনের ভাবটাকে ক্লিয়ারলি এক্সপ্রেস করা যায় যদি সেন্টেন্স কম্পোনেন্ট সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকে। তাহলে আমি প্রথমে বলছি, একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। দেন আমি 7টি পয়েন্ট বলবো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট সেন্টেন্স। পয়েন্ট নাম্বার 2, সেন্টেন্স কম্পোনেন্ট। পয়েন্ট নাম্বার 3, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট পার্টস অফ স্পিচ। আপনাকে পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। দেখেন এইখানে কি বলছে, পার্টস অফ স্পিচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস অফ ইংলিশ গ্রামার। ইফ ইউ লার্ন পার্ট অফ স্পিচ, your 50% grammatical topics will be covered. From every sentence and every word has a particular name, and you have to call those words from 8 types of parts of speech. If you have clear idea about parts of speech, you can easily translate any sentences from English to Bengali, as well as you can understand all the things about sentences. এর মানেটা কি দেখেন, বিষয়টা বলি। পার্টস অফ স্পিচটা হচ্ছে মূলত স্পিচের পার্ট। স্পিচের পার্ট মানে কি, স্পিচ মানে কি, বক্তব্য, কথা, বাক্য। এই যে আমি মুখ দিয়ে যা বের করছি, এটা আমার একটা স্পিচ, মানে বাক্য। অর্থাৎ ওই যে ফার্স্টে আমি কি বলছিলাম, একটা সেন্টেন্স বা বাক্যের ডেফিনেশন কি, যে কতগুলো ওয়ার্ড, শব্দ পাশাপাশি বসে যখন মনের ভাবটা ক্লিয়ারলি প্রকাশ করে, তাকে আমরা সেন্টেন্স বা বাক্য বলি। অর্থাৎ সেন্টেন্স হতে গেলে কিসের প্রয়োজন, ওয়ার্ডের প্রয়োজন, শব্দের প্রয়োজন। একটা বাক্যে ব্যবহৃত যে শব্দগুলো, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে, প্রত্যেকটা শব্দের একটা পার্টিকুলার নাম আছে। এই নামগুলো আমাদের আইডেন্টিফাই করা শিখতে হবে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এবং বলা হচ্ছে এই 8 প্রকার পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি কারো ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে তার ইংলিশ গ্রামার নিয়ে কোনো ধরনের দুর্বলতা থাকে না। অনেকেই বলে না যে আমি ইংলিশ গ্রামারটা শিখতে চাই। গ্রামার যারা শিখতে চান, এই গ্রামার জিনিসটা কি, গ্রামার জিনিসটাই হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ হচ্ছে ইংলিশ গ্রামার। অর্থাৎ পার্টস অফ স্পিচ সম্পর্কে যার ক্লিয়ার কনসেপ্ট আছে, সে সম্পূর্ণ ইংলিশ গ্রামারটাই কভার করতে পারে। ইংলিশ গ্রামারের বাইরে যদি কোনো কিছু থাকে, সেটা ওই পার্টস অফ স্পিচ থেকেই আসে। তো এটা কেন জানতে হবে, এটা জানার অনেক রিজন আছে বা কারণ আছে। আমি একটু যদি আপনাকে আলাদাভাবে বলি, দেখেন, মনে করেন আপনারা কেউ ইংলিশ নিউজ পেপার পড়েন কিনা, ডেইলি স্টার, ডেইলি সান। এই ইংলিশ নিউজ পেপার গুলোতে দেখবেন, আপনারা খেয়াল করে দেখবেন, জাস্ট একটা মিনিট একটু ওয়েট করেন। ইংলিশ নিউজ পেপার গুলোতে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনার ওটাকে কি বলে, মনে করেন 15টা ওয়ার্ডের একটা সেন্টেন্স, 15টা ওয়ার্ড, অনেক লম্বা লম্বা সেন্টেন্স থাকে খবরের কাগজে। বিভিন্ন ফ্রেজ থাকে, ক্লজ যুক্ত করা থাকে, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স থাকে। তো 15টা ওয়ার্ডে মনে করেন একটা বাক্য। এখন এই বাক্যটা আপনি ইংলিশে রিডিং করলেন, করে বাংলা অর্থ করতে পারছেন না। অর্থ করতে না পারার প্রধান কারণ বা মেইন রিজনটা কি, যে আমি শব্দ অর্থ জানি না। এখন 15টা ওয়ার্ড আছে একটা বাক্যের ভিতর, আপনি হয়তো 10টার অর্থ জানেন, 5টা জানেন না। এখন ওই যে 5টি ওয়ার্ডের অর্থ আপনি জানেন না, আপনি আপনার মোবাইলে ডিকশনারিতে সার্চ দেন, ইনস্ট্যান্টলি আপনি 5টি ওয়ার্ডের অর্থ পেয়ে যাবেন। 5টি ওয়ার্ডের অর্থ পেলেই কি সম্পূর্ণ ইংলিশ সেন্টেন্সটার অ্যাকচুয়াল যে মিনিং, সেন্স বা থট আপনি বের করতে পারবেন? ভেবে দেখবেন তো, দেখবেন পারা যায় না। কিন্তু 15টা ওয়ার্ড আছে একটা বাক্যে, 10টা ভোকাবুলারি জানেন, 5টা জানেন না। যদি পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে পারেন ওই 5টার, যে এই ওয়ার্ডগুলো কোন পার্টস অফ স্পিচ, অন্য কোন ওয়ার্ডের সাথে কানেক্টেড, এইটা যদি আইডেন্টিফাই করতে পারেন, ভোকাবুলারি না জানলেও, বাংলা না জানলেও, ওই সেন্টেন্সের অ্যাকচুয়াল সেন্সটা কি, অর্থটা কি, মূলত কি বোঝাতে চাচ্ছে, এটা আপনি বের করতে পারবেন, এটা আপনি বুঝতে পারবেন।
পার্টস অফ স্পিচের গুরুত্ব এতটাই। আর পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে না পারলে একটা প্যাসেজ রিডিং পড়ে কোনো দিনও তার অর্থ আপনি বের করতে পারবেন না, আপনি যতই ভোকাবুলারি জানেন না কেন। পার্টস অফ স্পিচ মানে কি? একটা সেন্টেন্সকে অর্গানাইজ করার ওয়ে, কারেক্ট ওয়ার্ডার মেনটেন করার ওয়ে, কোন ওয়ার্ডের পর কোন ওয়ার্ড বসতেছে, কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড হচ্ছে, এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি, একটা ফাউন্ডেশন বলা যেতে পারে। আমি একটু যদি প্র্যাকটিক্যালি দেখাই, আপনারা একটা টপিকের নাম শুনছেন ইংলিশে, জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। অনেকে এটা নিয়ে কনফিউশন ফেস করে, আছে না জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল, এই জিনিসটা কি জানেন? এটাকে বলে নন ফাইনাইট ভার্ব। আমি আপনাদেরকে একটা ব্ল্যাঙ্ক পেজে এসে দেখাই একটু। দেখেন, পার্টস অফ স্পিচটা আমি কি বলছি, এই জিনিসটা কিন্তু চেঞ্জ হয়। মনে করেন হি প্লেস ফুটবল ইন দ্য ফিল্ড, কথাটা বোঝেন, একটা বাক্য আমি লিখলাম, সে সে মাঠে ফুটবল খেলে, হি প্লেস ফুটবল ইন দা ফিল্ড, সে মাঠে ফুটবল খেলে। এখন এই যে বাক্যটা লিখলাম, এই বাক্যে যে শব্দ, পার্টস অফ স্পিচ হচ্ছে স্পিচের পার্ট, অর্থাৎ এটা একটা স্পিচ, একটা বাক্য। এর যে প্রত্যেকটা পার্ট আছে, যেমন হি, এটা একটা প্রোনাউন, এই যে প্লেস, এটা একটা ভার্ব, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বলছি, এই নাম বলাটা আপনার শিখতে হবে। এই যে ফুটবল, এটা একটা নাউন, এই ইন, এটা একটা প্রেপোজিশন, এই দা, এটা একটা অ্যাজেক্টিভ, এই ফিল্ড, এটা অ্যাজ এ ওয়ার্ড একটা নাউন। এখন একটা জিনিস একটু বোঝেন, এই যে প্রত্যেকটা ওয়ার্ডের নাম বললাম, এরকম ভাবে ইংলিশে আপনি যে সেন্টেন্স বা বাক্যই লেখেন না কেন, প্রত্যেকটারই একটা একটা নাম আপনাকে দিতে হবে। এই নামটা আইডেন্টিফাই করা শিখতে হবে। অর্থাৎ এই যে নাম আমি বলছি এখানে, এগুলো কিন্তু মুখস্থ রাখা যায় না, এগুলো কিন্তু সেন্টেন্সে পরিবর্তন হয় অবস্থান ভেদে। কেমন জানেন? মনে করেন দিস ইজ আ ম্যাঙ্গো, এই বাক্যটায় দিস শব্দটা একটা প্রোনাউন, এটাকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। ইজ শব্দটা একটা ভার্ব, এ শব্দটা অ্যাডজেক্টিভ, এ এন্ড দিকে আমরা আর্টিকেল বলি, বাট আর্টিকেল বা ডিটারমিনার 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতরে নেই। অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ। এ, এইটার নিচে কেউ আন্ডারলাইন দিয়ে যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, বিসিএস, ব্যাংক জব, অ্যাডমিশন টেস্ট, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কিন্তু কোশ্চেন আসে। তো মনে করেন এই এটার নিচে কেউ একটা আন্ডারলাইন দিয়ে বললে এটা কোন পার্টস অফ স্পিচ, আপনাকে কি বলতে হবে? অ্যাডজেক্টিভ। কেন? এই যে এই ম্যাঙ্গো শব্দটা কি? নাউন, এটা একটা আম, একটা ফলের নাম। তো যে ওয়ার্ড নাউন বা প্রোনাউনকে মডিফাই করে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝায়, তাকে অ্যাডজেক্টিভ বলে। তো এটা একটা অ্যাডজেক্টিভ। দিস ইজ আ ম্যাঙ্গো, ম্যাঙ্গোটা কি? নাউন। এখন দেখেন, আমি যদি এরকম একটা বাক্য লিখি, দিস ইজ আ ম্যাঙ্গো ট্রি, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে এটা একটা আম গাছ। কি বললাম? এটা একটা আম গাছ। এখানে ম্যাঙ্গোটা একটা অ্যাডজেক্টিভ, এই ট্রিটা মূলত নাউন। অর্থাৎ ম্যাঙ্গো ট্রি কিসের গাছ? আমের গাছ। অর্থাৎ যে বা মানে যে ম্যাঙ্গোটা আগের বাক্যে নাউন ছিল, সেই ম্যাঙ্গোটা পরের বাক্যে হয়ে গেছে অ্যাডজেক্টিভ। কেন? জাস্ট অবস্থানের পরিবর্তনের কারণে। অর্থাৎ আমি বলছি যে আপনাকে পার্টস অফ স্পিচ শিখতে হবে, তাই বলে মুখস্থ করবেন না, এটার অবস্থান বুঝতে হবে, ডেফিনেশন বুঝতে হবে। অর্থাৎ এটা কিন্তু পরিবর্তন হয়, আর এই পরিবর্তন হওয়ার মাধ্যমে আমাদের কথার পরিবর্তন হয়ে যায়। পরিবর্তন মানে এই যে আমি আপনাদের সামনে ক্লাস নিচ্ছি, তাহলে আমি এখন আপনাদের টিচার, কথাটা বোঝেন। আমি যখন আমার ইউনিভার্সিটিতে ক্লাস করতাম, আমি তাদের স্টুডেন্ট ছিলাম। আমি যখন আমার আব্বুর সামনে গিয়ে দাঁড়াই, আমার বাবার সামনে গিয়ে যখন আমি দাঁড়াই, আমি তার ছেলে। এই যে আমি একটা মানুষ, বিভিন্ন পজিশনে গিয়ে চেঞ্জ হয়ে যাচ্ছি, বাক্যে পার্টস অফ স্পিচ গুলো চেঞ্জ হয়। কেমন সেটা? এই দেখেন, আমি যদি বলি TAL কে টক, এটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? আমি যদি আপনাকে বলি WAL কে ওয়াক, এটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? আপনি এক কথায় বলবেন। আমি যদি বলি গো, কোন পার্টস অফ স্পিচ বলেন তো? আপনি এক কথায় বলবেন যে এগুলো হচ্ছে ভার্ব। আপনি যে শব্দগুলো লিখছেন, এটাকে আমরা ভার্ব বলি। কিন্তু আমি যদি এরকম একটা সেন্টেন্স লিখি যে আই হ্যাভ আ টক উইথ হিম, এর বাংলা অর্থ হচ্ছে আমার তার সাথে একটা কথা আছে। এই সেন্টেন্সের আইটা প্রোনাউন, এই হ্যাভটা হচ্ছে মেইন ভার্ব, হ্যাভটা ভার্ব। এই টক শব্দটা জাস্ট একটা নাউন। দেখেন এর আগে একটা এ আছে, আর্টিকেল বা ডিটারমিনার, এরপরে নাউন বসে। আমরা বলছি যে টক একটা ভার্ব, বাট এই বাক্যটা ভার্ব হিসেবে বসেনি, এটা নাউন। আপনি যদি বলতেন আই টক টু হিম, আমি তার সাথে কথা বলি, বা আই এম টকিং উইথ হিম, আমি তার সাথে কথা বলছি। অর্থাৎ টক শব্দটা ভার্ব কখন হবে? যখন সেটা কাজ করা বোঝাবে, যখন সেটা অ্যাকশন দিবে, তখন ভার্ব। এখানে এটা কোনো অ্যাকশন দিচ্ছে না, স্থির একটা ভাব প্রকাশ পাচ্ছে যে জাস্ট আমার তার সাথে একটা কথা আছে, একটা নাউন হিসেবে বসছে। দেখেন, আমি যদি বলি যে আই গো টু স্কুল, এই গোটাকে আমরা বলছি ভার্ব।
আমি স্কুলে যাই। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি, দিস ইজ দ্য গো ইন দ্য ওয়ার্ল্ড বা অফ দ্য ওয়ার্ল্ড, এই যে বাক্যটা আমি লিখলাম না, দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এর বাংলাটা কেমন জানেন? যে এর বাংলাটা হচ্ছে এরকম, এটাই পৃথিবীর নিয়ম। দিস ইজ দ্য গো অফ দ্য ওয়ার্ল্ড, এই গোটা এখানে নাউন হিসেবে বসছে। তার মানে আমার এটা মুখস্থ করা জিনিস না, আমাকে ডেফিনেশন বুঝতে হবে প্রত্যেকটা পার্টস অফ স্পিচের, এবং তাদের প্লেস, তাদের অবস্থানটা বুঝতে হবে। কেমন বিষয়টা? এই যে ওয়াক মানে কি? হাঁটা। এখন মনে করেন আমি এরকম একটা সেন্টেন্স বললাম যে হি ইজ ওয়াকিং অন দ্য রোড। এই বাক্যটার বাংলা অর্থ কি? যে সে রাস্তায় হাঁটছে, সে রাস্তায় হাঁটিতেছে, হি ইজ ওয়াকিং। আমি যদি বলি, বলেন তো এটা কোন টেন্স, আপনারা কি বলবেন? যে স্যার এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই ইজটা এখানে অক্সিলারি ভার্ব, ওয়াকিংটা মেইন ভার্ব, অর্থাৎ এটা ভার্ব হিসাবে বসছে। এই ওয়াকিংটা এখানে কি? অ্যাজ আ পার্টস অফ স্পিচ এটা একটা ভার্ব। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য লিখি যে ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে হাঁটা একটা ভালো ব্যায়াম। একই শব্দ, এই বাক্যে এটা সাবজেক্টের স্থানে আছে, শুরুতে আছে, তার মানে এটা একটা নাউন। এটাকে বলে জেরান্ড, নন ফাইনাইট ভার্ব, অ্যাজ আ পার্টস অফ স্পিচ নাউন। এটা বি ভার্বের সেন্টেন্স, এখানে ইজটাই মেইন ভার্ব, ইজ ছাড়া আর কোনো ভার্ব নেই। অর্থাৎ এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট আগেরটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ছিল, ইজ ওয়াকিং অন দ্য রোড। আবার দেখেন, আমি যদি এইভাবে একটা সেন্টেন্স লিখি, আই স আ বয়, আই স আ বয় ওয়াকিং অন দা রোড, এই বাক্যটার বাংলা অর্থ হচ্ছে আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। বলেন তো কি বললাম? আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। সি মানে দেখা, এর পাস্ট ফর্ম স, এইটা এখানে মেইন ভার্ব। আর এই যে ওয়াকিংটা, এইটা ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম। এটা দেখে আপনার মনে হতে পারে যে এটা মনে হয় কোনো কন্টিনিউয়াস টেন্স, বাট না। কন্টিনিউয়াস টেন্স হলে এর আগে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর বা শ্যাল বি, উইল বি কিছু থাকবে। এটা দেখে আপনি জাস্ট এই ওয়াকিং দেখে বলতে পারবেন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস না পাস্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস, পারবেন না। অর্থাৎ জাস্ট ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত একটা শব্দ একা একা বসতেছে। এটা মূলত এই বয়টাকে মডিফাই করছে, যে আমি একটা ছেলেকে দেখেছিলাম রাস্তায় হাঁটতে, ছেলেটা কি অবস্থায় ছিল? হাঁটতিতে ছিল, এরকম একটা অবস্থায় আমি দেখেছিলাম। অর্থাৎ এই যে ওয়াকিং শব্দটা আমার কি, স্পেলিংটা কি, WALKING, ওয়াকিং। এই ওয়াকিংটা আমার তিনটা বাক্যে তিনটা পজিশনে বসছে, বসার কারণে তিনটা বাক্যের ওয়াকিং এর যে অর্থ, এই অর্থ কিন্তু ডিফারেন্ট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। কারণ কি? এটা তিনটা বাক্যে যখন তিনটা পজিশনে বসছে, এটা তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে। হি ইজ ওয়াকিং অন দ্য রোড, সে রাস্তায় হাঁটছে। ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, হাঁটা একটা ভালো ব্যায়াম। আই স আ বয় ওয়াকিং অন দ্য রোড, আমি একটা ছেলেকে রাস্তায় হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ প্রথম ওয়াকিং এর অর্থ হাঁটছে, পরের ওয়াকিং এর অর্থ হাঁটা, তারপরের ওয়াকিং এর অর্থ হাঁটতে। হাঁটতে, আমি একটা ছেলেকে হাঁটতে দেখেছিলাম। অর্থাৎ এই ফার্স্ট যে ওয়াকিং, এটা অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা ভার্ব। সেকেন্ড যে ওয়াকিং অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা নাউন। থার্ড যে ওয়াকিং অ্যাজ এ পার্টস অফ স্পিচ এটা একটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ শব্দ স্পেলিং আমার একটা, বাট তিনটা বাক্যে তিনটা পজিশনে যাওয়ার কারণে তিন ধরনের পার্টস অফ স্পিচ হচ্ছে, এবং এই সেন্টেন্স গুলোর অর্থের চেঞ্জ হচ্ছে। এই পার্টস অফ স্পিচের আইডেন্টিফিকেশন যারা করতে পারবে না, যারা পারে না, যারা এদের ফাংশন জানে না, যাদের এই পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট নেই, তারা যত জায়গা থেকে রুল শিখুক, স্ট্রাকচার শিখুক, ল্যাঙ্গুয়েজ শিখতে পারবে না, ল্যাঙ্গুয়েজটাকে প্রফেশনালি নিতে পারবে না। এই পার্টস অফ স্পিচ ইংলিশ ল্যাঙ্গুয়েজের একটা ভিত্তি বা ফাউন্ডেশন। এটা জানতে পারলে বোঝা যায় একটা বাক্যে কোন ওয়ার্ডের সাথে কোন ওয়ার্ড কানেক্টেড, কোনটার জন্য কোনটা বসে, অ্যাকচুয়াল অর্থটা কি, অ্যাকচুয়াল সেন্স বা মিনিংটা কি। প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, আপনি বিসিএস দেন, ব্যাংক জব যে অ্যাডমিশন দেন, এই আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন আসে। কেন আসে? জাস্ট এই কারণে। অনেকে ইংরেজি শেখেন ছোট ছোট 10 মিনিট 15 মিনিটের কন্টেন্ট দেখে, এটা প্লাস এটা প্লাস এটা এরকম হয়, এই যে হাজারো সেন্টেন্স করতে পারবেন। আমি কখনো এইভাবে শিখাই না। আমি যাদেরকে ল্যাঙ্গুয়েজ শিখাই, এই ল্যাঙ্গুয়েজের অরিজিনটা থেকেই শিখাই, ধারাবাহিকতা মেনটেন করে শেখাই। আমার কাছে যারা শেখে তারা প্রত্যেকেই ইংলিশে নিজেরাই মাস্টার হতে পারে। আমার কাছে কোচিং করে মাদারীপুরে একজন আছে, অফলাইনে প্রতিষ্ঠান দিয়েছে। মুন্সিগঞ্জে একজন আছে, অফলাইনে প্রতিষ্ঠান দিয়েছে। আমার স্টুডেন্ট, তারা আমার লেখা এই যে বই আছে, এই বইগুলো তাদের স্টুডেন্টদের কাছে দিচ্ছে, তারা পড়তেছে। অর্থাৎ আমি সেইভাবেই পড়াই যাতে করে একটা স্টুডেন্ট এই ল্যাঙ্গুয়েজটাকে নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে পারে।
তো এই পার্টস অফ স্পিচ সম্পর্কে আরো ডিটেলসে যদি আপনি জানতে চান, আগামীকালকে ক্লাসে জয়েন করবেন, আমি আরো ডিটেলস এটা নিয়ে কথা বলবো। ওকে, আমরা আরেকটু পরবর্তী ধাপগুলোতে আসি। তাহলে আমি প্রথমে কি বলছিলাম, আমরা জায়গায় ফিরে যাই। দেখেন, আমার কাছে ক্লাস করতে গেলে লং টাইম ধরে ক্লাস মানে করার মানসিকতা থাকতে হবে, পজিটিভ মাইন্ড নিতে হবে, কারণ আমার ক্লাস এক একটা 1 ঘন্টা, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত চলে যায়। যদি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন, আর যদি মনে হয় আমি কিছু শিখতে পারছি, তাহলে সেভাবে নিতে হবে। কারণ আমি যাদেরকে পড়াই অনেক পরিশ্রম করে পড়াই, এই ক্লাসগুলো করলে আপনারা বুঝতে পারবেন। তাহলে আমি প্রথমে একটা হেডলাইন দিতে বলছিলাম যে হাউ ক্যান ইউ স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। এবার আমি বলছি যে আমাদের 7টি পয়েন্ট সম্পর্কে কনসেপ্ট থাকা লাগবে ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে। 1 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স, 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্ট, 3 নম্বর পয়েন্ট বলছি পার্টস অফ স্পিচ, 4 নম্বর পয়েন্টটা লেখেন আপনাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। অর্থাৎ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে 8 প্রকার পার্টস অফ স্পিচ আছে, এই 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর ভার্ব একটা পার্ট, এবং এটা ভাইটাল পার্ট। কেন? ভার্ব ইজ দ্য হার্টবিট অফ ইংলিশ সেন্টেন্স। ইংলিশ সেন্টেন্সের প্রাণ হচ্ছে ভার্ব। উইদাউট ভার্ব ইউ ক্যান নট বি এবল টু মেক এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্স। ভার্ব ছাড়া ইংলিশে কোনো সেন্টেন্স লেখা যায় না। ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। যারা ইংলিশের ভোকাবুলারিতে দুর্বল না, যারা মনে করেন না যে স্যার আমি ভালো ভোকাবুলারি জানি না এই জন্য ইংলিশে কথা বলতে পারি না, তাহলে আমার কোন ধরনের শব্দ অর্থ পড়তে হবে, কোন ভোকাবুলারি গুলো ডেভেলপ করতে হবে? ভার্বের ভোকাবুলারি শিখতে হয়। অনেকেই আছে যারা 8 পাস, 9 পাস, এসএসসি, এইচএসসি পাস, মিডিল ইস্টের বিভিন্ন কান্ট্রিতে গেছেন, ওয়ার্ক বিষয়ে গেছেন, এখন বাইরের দেশে কাজ করেন। আপনার ল্যাঙ্গুয়েজটা শেখার প্রয়োজন কমিউনিকেশনের জন্য, সেখানে ইংলিশে কমিউনিকেশন করতে হচ্ছে অন্য দেশের লোকজনের সাথেও। অনেকে বলে যে আমি মোটেই পারি না, আমি কি কথা বলতে পারবো না? বাংলায় যেমন ন্যাচারালি পারি, আমি কোনো ভোকাবুলারি জানি না, রিডিং পড়তে পারি না। তাদেরকে বলি, ভোকাবুলারি বলতে জাস্ট ভার্ব সম্পর্কে যদি কনসেপ্ট রাখতে পারেন, আপনার কোনো কিছুরই প্রয়োজন হয় না। কেন জানেন? একটা কথা যখন ইংলিশে বলা হয়, একটা বাক্য শুরু করতে গেলে সাবজেক্টের প্রয়োজন। সাবজেক্ট কে? একটা কথা কে বলে? আমি, আপনি, সে, তারা। অর্থাৎ সাবজেক্ট হচ্ছে নাউন বা প্রোনাউন হয়, আই, উই, ইউ। তারপরে আমাকে ভার্ব ইউজ করতে হয়। আর এই সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এগুলো আমি দেখাবো আপনাদের। তো 4 নম্বর পয়েন্ট জাস্ট একটু লিখে রাখেন, ভার্ব। আমাকে ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 5, আপনাকে টেন্স সম্পর্কে একটা ধারণা রাখতে হবে। টেন্স কেন জানতে হবে? সময়ের পরিবর্তনের জন্য। কথা বলতে গেলে বিভিন্ন টাইমে কথা বলতে হয়, এই টাইমটা আমরা ইনস্ট্যান্টলি ডিসক্রাইব করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। তাহলে 5 নম্বর পয়েন্ট লেখেন, টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। আগে পয়েন্টগুলো লেখেন, দেন আমি প্র্যাকটিক্যালি এদের ব্যবহারটা দেখাই দিব। পয়েন্ট নাম্বার 6, আপনাকে মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 6, মডাল অ্যান্ড সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। আর লাস্ট, পয়েন্ট নাম্বার 7, আপনাকে প্যাসিভ ভয়েসের প্র্যাকটিক্যাল জানতে হবে। আপনি যদি ইংলিশ এক্সপার্ট হতে চান, এই ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চান, আপনাকে প্যাসিভ ভয়েস সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট অর্জন করতে হবে। কিসের কথা আমি আবারও বলছি? প্যাসিভ ভয়েস। তাহলে আমি আবারও বলছি, প্রথমত একটা হেডলাইন দিবেন, হাউ ক্যান উই স্টার্ট আওয়ার স্পোকেন ইংলিশ লার্নিং জার্নি। আমি বলছি এই 7টি পয়েন্ট সম্পর্কে যদি আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে আপনি ইংলিশ এক্সপার্ট হতে পারবেন, এর বাইরে কিছু লাগবে না। এবং এটা অ্যাকচুয়ালি লাগে কিনা সেটার প্র্যাকটিক্যাল ব্যবহার আমি এখন আপনাদেরকে দেখাই দিব, তাহলে আপনি এটা অনুধাবন করতে পারবেন। তো 1 নম্বর পয়েন্ট বলছি, সেন্টেন্স সম্পর্কে ধারণা রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট বলছি সেন্টেন্স কম্পোনেন্ট, সেন্টেন্সের উপকরণ যেটাকে বলা হয়। 3 নম্বর পয়েন্ট বলছি পার্টস অফ স্পিচ সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। 4 নম্বর পয়েন্ট বলছি ভার্ব সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে। পয়েন্ট নাম্বার 4, ইউ হ্যাভ টু নো অ্যাবাউট ভার্ব। পয়েন্ট নাম্বার 5, টেন্স সম্পর্কে কনসেপ্ট রাখতে হবে, টেন্স। পয়েন্ট নাম্বার 6, মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হবে। পয়েন্ট নাম্বার 7, পার্টস অফ স্পিচের ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে, সরি, প্যাসিভ ভয়েসের ক্লিয়ার কনসেপ্ট রাখা লাগবে, প্যাসিভ ভয়েস। এবার আসেন যে এই পয়েন্টগুলো অ্যাকচুয়ালি কাজে লাগে কিনা বা কোথায় লাগে, আমি সেটা আপনাদেরকে দেখাবো। আমি এই পেজে লিখতেছিলাম, এখানেই লিখি। একটা জিনিস মনে রাখবেন, এই স্ট্রাকচারটা আমি প্রত্যেকটা ক্লাসেই দেখাবো। ইংলিশে যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়। এই স্ট্রাকচারটা কি জানেন? যে কোনো সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে মনে রাখবেন, এই স্ট্রাকচারটা মেইনলি ব্যবহার করতে হয়। প্রায় 90% সেন্টেন্স তৈরির ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার হয়। সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল, ফর মেকিং এনি কাইন্ডস অফ ইংলিশ সেন্টেন্সেস ইউ নিড আ সাবজেক্ট। প্রথমত একটা সাবজেক্টের প্রয়োজন। ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন আর প্রোনাউন। এই সাবজেক্টের জায়গায় নাউন অথবা প্রোনাউন বসবে।
সাবজেক্টের পরেই ভার্বের ব্যবহার করতে হবে। ভার্বের পর এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। এই জায়গাটাতে আমরা অনেকেই মনে করি একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, বাট না, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট না, এক্সটেনশন। কারণ এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে, এই জায়গাটাতে কমপ্লিমেন্টের ব্যবহার হতে পারে, ইভেন অ্যাড ভার্বিয়ালস এর ব্যবহার হতে পারে, ভার্বিয়ালস। এই এই যে স্ট্রাকচারটা লিখলাম, মনে রাখেন যে কোনো ইংলিশ সেন্টেন্স বা বাক্য তৈরি করতে গেলে আমাকে প্রধানত এই স্ট্রাকচারটাই মেনটেন করতে হয়। এটাকে মেনটেন করেই যে কোনো সেন্টেন্স লেখা যায়। এবার দেখেন সাবজেক্টটা কি। আরেকটা স্ট্রাকচার আছে ইট বা দেয়ারের ব্যবহার, সেটা একটা পার্টিকুলার জায়গায় হয়, সেটা আমি পরে দেখাবো। তো এই স্ট্রাকচার অনুযায়ী আমি যদি সেন্টেন্স তৈরি করার চেষ্টা করি, যারা ইংলিশে একদমই দুর্বল, একদমই বেসিক লেভেলে আছেন, ভালোভাবে বোঝার চেষ্টা করেন সাবজেক্টটা কি। দেখেন একটা কথা যখন বলা হয়, একটা কাজ যখন করা হয়, কেউ তো একজন করে, কেউ তো একজন বলে। অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট হতে পারে আই, অথবা উই, অথবা ইউ, অথবা হি, অথবা সি, অথবা দে, অথবা রহিম, অথবা করিম। এরকমই একটা সাবজেক্ট হয়, তাই না? এবার আমি কি বলছি দেখেন, প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হয়। বলেন তো কি বললাম? ভার্ব। ভার্ব ইজ দ্য হার্টবিট অফ সেন্টেন্স। বাংলা ল্যাঙ্গুয়েজ আর ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার সেম না। বাংলায় ভার্ব লাস্টে বসে, কিন্তু ইংলিশে ভার্ব সাবজেক্টের পরে বসে। ভার্ব মানে কি? ভার্ব ইজ আ ওয়ার্ড দ্যাট ডিনোটস বিং, হ্যাভিং অর ডুইং সামথিং। কি বলছি? কোনো কিছু করা, হওয়া, থাকা, খাওয়া, যাওয়া, বলা, নেওয়া, দেখা, চলা, এগুলোকেই ভার্ব বলে। যেমন আই ইট, আমি খাই, এটা একটা ভার্ব। আপনি যদি বলেন উই প্লে, আমরা খেলি, এই যে প্লে মানে খেলা, এটা একটা ভার্ব। আপনি যদি বলেন ইউ ডু, তুমি করো, ডু মানে করা, এটা একটা ভার্ব। আমি যদি বলি হি ড্রাইভস, ড্রাইভ মানে চালানো, এটা একটা ভার্ব। আমি যদি বলি শি ড্রস, হ্যাঁ, ড্র মানে আঁকা, এটা একটা ভার্ব। আমি যদি বলি দে গো, গো মানে যাওয়া, এটা একটা ভার্ব। সো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্সে ভার্ব হয়। আমি যদি বলি রহিম স্পিক্স, স্পিক মানে বলা, এটা একটা ভার্ব। হ্যাঁ। তো এইভাবে প্রত্যেকটা বাক্যের সাবজেক্টের পরেই ভার্ব বসাতে হয়। এই সাবজেক্ট আর ভার্ব যদি কেউ পাশাপাশি বসাতে পারে, বাকি অঙ্কটা অটোমেটিক্যালি চলে আসে। যেমন আই ইট, আমি খাই। কি খাই? আপনি কি খান সেটা বলেন। আপনি ভাত খান, ডাল খান, রুটি খান, যা খান আপনি এখানে বসাই দেন, এটা সিচুয়েশন অনুযায়ী চলে আসে। সো আই ইট রাইস, আমি ভাত খাই। দেখেন এটা হচ্ছে আমার কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স। কথাটা বোঝেন? আমি ভাত খাই, এই যে আই ইট রাইস, এটা আমার একটা কি কমপ্লিট সেন্টেন্স। উই প্লে, আমরা খেলি। মানুষ কি খেলে? আপনি ফুটবল খেলেন, দাবা খেলেন, ক্রিকেট খেলেন, বসান উই প্লে ফুটবল। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে অবজেক্ট অটোমেটিক্যালি চলে আসে। দেখেন আমার কিন্তু একটা কমপ্লিট সেন্টেন্স হয়ে যাচ্ছে। ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কাজ করো। হ্যাঁ। হি ড্রাইভ, সে চালায়। মানুষ চালায় কি? হি ড্রাইভস আ কার, একটা গাড়ি চালায়। শি ড্রস, মানুষ আঁকে কি? শি ড্রস আ পিকচার, একটা ছবি আঁকে। অর্থাৎ সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। দে গো, তারা যায়। তারা কোথায় যায়? দে গো টু স্কুল, তারা স্কুলে যায়। তারা স্কুলে যায়। রহিম স্পিক্স, রহিম বলে। কি বলে? রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। তো এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স কমপ্লিট হয়। এখন একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। এই যে আমি ফার্স্ট আপনাদেরকে বললাম যে ইংলিশে যে কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে আমাদের একটা পার্টিকুলার স্ট্রাকচার মেনটেন করতে হয়, সেটা হচ্ছে সাবজেক্ট, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই সাবজেক্টের জায়গায় নাউন প্রোনাউন লিখছি। নাউন প্রোনাউন মানে কি? ওই যে বললাম না, একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সেই সেন্টেন্সে ব্যবহৃত যে শব্দগুলো থাকে, প্রত্যেকটা শব্দের একটা নাম আছে। এই নামগুলো 8 প্রকার পার্টস অফ স্পিচ থেকে আসে। তো শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা 8 প্রকার পার্টস অফ স্পিচের ভিতর নাউন অথবা প্রোনাউন হয়। আর তারপরেই বসে ভার্ব, তারপরে আমার অবজেক্ট। এটা তো কোনো পার্টস অফ স্পিচের নাম না। পার্টস অফ স্পিচ বলতে এখানে নাউন হতে পারে, প্রোনাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। আর এই অবজেক্ট, কমপ্লিমেন্ট, এইগুলো কি? এইগুলোকে বলছে যে কম্পোনেন্ট অফ সেন্টেন্স, সেন্টেন্সের উপকরণ। যেমন দেখেন, একটু বোঝার চেষ্টা করেন এই জায়গাটাতে অবজেক্ট জিনিসটা কি। আমরা এই বিষয়গুলো বুঝি না। অবজেক্ট হচ্ছে কোনো বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। কি বললাম বলেন তো? বাক্যের ভার্বকে হোয়াট অ্যান্ড হুম, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আবারও বলছি, বাক্যের ভার্বকে আমি খাই, কি খাই? ভাত খাই, এটা একটা অবজেক্ট। কি খেলে? ফুটবল খেলে। কি করো? কাজ করো। কি চালায়? গাড়ি চালায়। এগুলো সবই অবজেক্ট। কিন্তু
দে গো, তারা যায়। এই গোটাকে আপনি প্রশ্ন করেন তো কি যায় বা কাকে যায় দিয়ে কোনো উত্তর আসে? ভেবে দেখেন তো, উত্তর কিন্তু আসে না। অর্থাৎ দে গো টু স্কুল, এই টু স্কুলটা কিভাবে প্রশ্ন করলে আসে? আমি যদি বলি তারা কোথায় যায়, ওয়ার ওয়ার ডু দে গো, তারা কোথায় যায়, তখন হতে পারে যে তারা স্কুলে যায়। অর্থাৎ কোথায় দিয়ে প্রশ্ন করলে এটা পাচ্ছি, কি দিয়ে বা কাকে দিয়ে না। এর মানে কি জানেন? এই টু স্কুলটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ভার্বকে ওয়্যার বা কোথায় দিয়ে প্রশ্ন করা হচ্ছে। অর্থাৎ মনে রাখবেন, একটা সেন্টেন্সের ভার্বকে যদি আপনি হাউ, ওয়্যার, ওয়েন অ্যান্ড ওয়াই এই ডাবল বেস ওয়ার্ডগুলো দিয়ে কোশ্চেন করেন, তাহলে আপনার অ্যাডভার্বিয়াল ফ্রেজ পাওয়া যায় বা অ্যাডভার্ব পাওয়া যায়। অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ রিজন, ইভেন হাউ অফেন দিয়েও কোশ্চেন করা যায়। অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন বলে, হ্যাঁ, কতবার ঘটে, এগুলোকে অ্যাডভার্ব বলে। এই অ্যাডভার্বের ব্যবহার করে যে কোনো শর্ট ইংলিশ সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। যেটা আপনি হয়তো, আমি হয়তো আপনাদের আগেও দেখিয়েছি, অনেকে হয়তো আমার এই ক্লাসটা করেছেন। আমরা অনেকেই ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে ছোট ছোট সেন্টেন্স বলে থেমে যাই, একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না। ফর দ্যাট রিজন যখন আমরা ফ্রি হ্যান্ডে একটা প্যারাগ্রাফ কম্পোজিশন লিখতে যাই, আমরা ভালোভাবে ডেভেলপ করতে পারি না। আমরা যখন স্পিকিং করতে যাই, একটার পর একটা সেন্টেন্স বলতে পারি না, বা একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন আনতে পারি না। এটা তখনই সম্ভব যখন আপনি এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারটা সঠিকভাবে করতে পারেন। জানেন এটা কতটা ইফেক্টিভ? দেখবেন, এর থেকে ইফেক্টিভ স্ট্র্যাটেজি বা মেথড ইংলিশে রাইটিং এ আর হতে পারে না বা নেই। যারা রাইটিং এ দুর্বল, এই দেখেন, আমি ভাত খাই, তাই না? আই ইট রাইস, আমার কিন্তু এখানেই ফুল স্টপ, এখানেই সেন্টেন্স শেষ। আমরা যখন স্পোকেন ইংলিশও প্র্যাকটিস করি এইভাবে করি। আই ডোন্ট ইট রাইস, ডু আই ইট রাইস, হ্যাঁ, ডোন্ট আই ইট রাইস, we play football, we don't play football, do we play football, don't we play football, he drives a car, he doesn't drive a car, does he drive a car, doesn't he drive a car। আমরা এরকম প্র্যাকটিস করি, এরকম ছোট ছোট সেন্টেন্স শিখতে অভ্যস্ত। আমরা কি একটা সেন্টেন্সকে বড় করতে পারি না, লং করতে পারি না, একটা সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসতে পারি না? অবশ্যই পারি। কিভাবে জানেন? এই অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। যেমন দেখেন, আমি ভাত খাই, তাই না, আই ট্রাইস। এবার একটা সেন্টেন্সকে বড় করার জন্য বা একটা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন নিয়ে আসার জন্য এই যে ভার্ব ইটটাকে প্রশ্ন করেন এই ডাবল ইউ বেস ওয়ার্ড গুলো দিয়ে। যেমন আপনি যদি বলেন হাউ ডু আই ইট রাইস বা হাউ ডু ইউ ইট রাইস, আপনি কিভাবে ভাত খান? আই ইট রাইস ভেরি স্লোলি, আমি খুব ধীরে সুস্থে ভাত খাই। আমার বাক্যটা একটু বড় হলো না? এই ভেরি স্লোলি, এই দুটো ওয়ার্ড একসাথে কি, এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এবং এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানার মানে কি? বিহেভিয়ার, মানে খাওয়ার সময় আপনার আচরণটা কেমন। আবার প্রশ্ন করেন, ওয়ার ডু ইউ ইট রাইস, আপনি কোথায় ভাত খান? সো আই ইট রাইস ভেরি স্লোলি, আমি যদি বলি ইন মাই রুম, আমি আমার রুমে বসে ভাত খাই, তাহলে এইটাকে কি বলে জানেন? অ্যাডভার্ব অফ প্লেস। আমার বাক্যটা আরেকটু বড় হলো, হ্যাঁ, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। দেখেন, ইনফরমেশন দিচ্ছি কিভাবে। আবার কোশ্চেন করেন, ওয়েন ডু ইউ ইট রাইস, আপনি কখন ভাত খান? এখন আমি যদি বলি আমি দিনে 3 বার ভাত খাই, আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 টাইমস আ ডে, অর্থাৎ আমি দিনে 3 বার ভাত খাই। দেখেন আমার বাক্যটা কিন্তু আরো একটু বড় হলো। এটাকে কি বলে? এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ টাইম। অ্যাডভার্ব অফ টাইম, ভার্বকে ওয়েন দ্বারা প্রশ্ন করলে পাওয়া যায়। কাকে কোশ্চেন করছি? এই ইট, এটাকে। আবার আপনি কোশ্চেন করেন, ওয়াই ডু ইউ ইট রাইস, আপনি কেন ভাত খান? ভাত খাওয়ার পিছনে আপনার রিজনটা কি, কারণটা কি? তো আমি বলতে পারি, আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 টাইমস আ ডে টু গেট, গেট মানে কি? পাওয়া, টু গেট মানে পেতে, এনার্জি ইন মাই বডি। এটা আপনার সিচুয়েশন অনুযায়ী, আপনার ইনফরমেশন অনুযায়ী আপনি এভাবে বসাতে পারেন, আপনি এভাবে ইউজ করতে পারেন। সো এটা হলো অ্যাডভার্ব অফ রিজন। খাওয়ার পিছনে কারণটা কি, রিজনটা কি। তাহলে দেখেন এই বাক্যটা আমার কতটুকু ছিল, ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা সিম্পল সেন্টেন্স, এই রাইস পর্যন্ত ছিল, এইখানেই ফুল স্টপ ছিল। এইখান থেকে একটা বাক্যকে আমি এই বডি পর্যন্ত নিয়ে আসছি বা বড় করছি, লং করছি, বাক্যের ভিতর ইনফরমেশন দিয়েছি। কিভাবে জানেন? অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। এটা হচ্ছে রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। এই যে লাইভ ক্লাসগুলো করছেন, এই যে একটা টিচারের অধীনে, মেন্টরের অধীনে থেকে আপনি শিখতেছেন, এর বেনিফিট ঠিক এইটাই। অনেকে বলে আপনার ফ্রি কোর্স পেইড কোর্সের পার্থক্য কি? পার্থক্য এইটাই,
এই যে আমি একটা আপনাকে আমি দেখালাম একটা স্ট্র্যাটেজি, বাকি সেন্টেন্স গুলো আপনি করে নিয়ে আসেন, সেখানে ভুল হলে আমি আপনাকে সেটা সংশোধন করে দিব। এটাই বেনিফিট। কি সেটা? টু ওয়ে কমিউনিকেশন। বাট আপনি ফ্রি ক্লাস করছেন, আমি দেখাচ্ছি, আপনি দেখতেছেন, আজকে আসেন কালকে নাও থাকতে পারেন, আমি করতে বললে আপনি করতেও পারেন নাও পারেন। ফ্রিতে কেউ গুরুত্ব দেয়? দাম দেয়? দেয় না। তো এটা দিকে ওই অ্যাকচুয়াল যে প্রোগ্রেস ওটা আসে না। তারপরও আমার জায়গা থেকে যতটা করার আমি তো করে যাচ্ছি। তো এই ক্লাসগুলো আপনার জন্য অনেক বেশি ইফেক্টিভ হবে যদি আপনি আমাকে পজিটিভ মাইন্ডে নিতে পারেন। তাহলে দেখেন কি বলছি: আই ইট রাইস ভেরি স্লোলি ইন মাই রুম 3 times a day টু গেট এনার্জি ইন মাই বডি। এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। ফর মেকিং লং ইংলিশ সেন্টেন্সেস, হোয়াট শুড উই ডু? ফার্স্ট অফ অল, উই হ্যাভ টু টেক আ সাবজেক্ট, দেন verb. After that, you have to ask the question to the verb with what and whom for getting object. After getting object, you have to again ask the question to the verb with how, where, when, and why for getting adverbial phrase. উই প্লে ফুটবল। আমরা ফুটবল খেলি। কিভাবে খেলেন? আমি যদি বলি উই প্লে ফুটবল ভেরি পলাইটলি, আমরা খুবই ভদ্রতার সাথে ফুটবল খেলি, খেলার মাঠে ফাউল করি না, মারামারি করি না। এটাকে বলে ম্যানার, বিহেভিয়ার, অ্যাডভার্ব অফ ম্যানার। খেলার মাঠে আপনার আচরণটা কেমন? এবার আপনি যে পলাইটলি ফুটবল খেলেন, কোথায় খেলেন? আমরা মাঠে ফুটবল খেলি, সো ক্যান সে ইন দ্য ফিল্ড। এটাকে কি বলা হয়? অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যে মাঠে ফুটবল খেলেন, কখন খেলেন? আমি বিকাল বেলায় ফুটবল খেলি, অ্যাট আফটারনুন, বা এখানে আপনি ইন দ্য আফটারনুনও বলতে পারেন। হ্যাঁ, আপনি যে বিকাল বেলায় মাঠে পলাইটলি ফুটবল খেলেন, কেন খেলেন? ওয়াই ডু ইউ প্লে ফুটবল? আমি আমার শরীরটাকে ফিট রাখার জন্য খেলি, বা শারীরিক ব্যায়াম করার জন্য খেলি। টু ডু, ডু মানে কি? করা। টু ডু মানে করতে, এটাকে ইনফিনিটিভ বলা হয়, টু প্লাস বিয়ন্ড। করতে, বলতে, লিখতে, চলতে, হ্যাঁ, টু ডু করতে। রাইট মানে লেখা, টু রাইট লিখতে। রিড মানে পড়া, টু রিড পড়তে। বা আপনি এইভাবেও কথাগুলো বলতে পারেন, ফর ডুইং, টু প্লাস বিয়ন ইকুয়াল টু ভার্ব প্লাস আইএনজি, মানে ফর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। ফর ডুইং মানে করার জন্য কি? ফিজিক্যাল এক্সারসাইজ। তাহলে কি লিখলাম টোটাল বাক্যটা? দেখেন আমার বাক্যটা কতটুকু ছিল, এই ফুটবল পর্যন্তই। এইখান থেকে বড় করলাম যে উই প্লে ফুটবল ভেরি পলাইটলি ইন দ্য ফিল্ড অ্যাট আফটারনুন ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, অর ইউ ক্যান সে টু ডু ফিজিক্যাল এক্সারসাইজ। সো ভেরি পলাইটলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন দ্য ফিল্ড, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট আফটারনুন, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। টু ডু আর ফর ডুইং ফিজিক্যাল এক্সারসাইজ, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ রিজন। এইভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে যে কোনো শর্ট সেন্টেন্সকে বড় করা যায়। হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এবার হাউ ডাজ হি ড্রাইভ আ কার? হি ড্রাইভস আ কার কেয়ারফুলি। হ্যাঁ, সে কেয়ারফুলি গাড়ি চালায়। ওয়ার ডাজ হি ড্রাইভ আ কার? অন দ্য রোড, সে রাস্তায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ আ কার? ইন দ্য ইভিনিং, সে সন্ধ্যাবেলায় গাড়ি চালায়। ওয়াই ডাজ হি ড্রাইভ আ কার? কেন গাড়ি চালায়? টু আর্ন, অর ইউ ক্যান সে ফর আর্নিং। আর্ন মানে কি? আয় করা বা উপার্জন করা। সো টু আর্ন, আয় করতে, উপার্জন করতে, মানি, টাকা উপার্জন করতে। সো এইভাবে যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়। সেই কেয়ারফুলি শব্দটা অ্যাডভার্ব অফ ম্যানার। অন দ্য রোড, এটাকে বলা হয় অ্যাডভার্ব অফ প্লেস। ইন দ্য ইভিনিং, অ্যাডভার্ব অফ টাইম। টু আর্ন মানি, অ্যাডভার্ব অফ রিজন। সো যে কোনো শর্ট সেন্টেন্সকে লং সেন্টেন্সে পরিণত করা যায়, যে কোনো সেন্টেন্স বা বাক্যের ভিতরে এক্সট্রা ইনফরমেশন দেওয়া যায় অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহার করে। যদি মনে হয় এগুলো ইফেক্টিভ বা কাজে লাগার মতো, আপনারা নিজেরা নতুন কিছু সাবজেক্ট নেন, নতুন কিছু ভার্ব নেন, এভাবে করার চেষ্টা করেন। দেখেন একটা ভালো ডেভেলপমেন্ট, ভালো বেনিফিট চলে আসবে। প্যারাগ্রাফ লিখতে গেলে, কম্পোজিশন লিখতে গেলে আমরা বড় করতে পারি না, আমরা বানায় বানায় লিখি, পারি না, তাই না? কিন্তু এইভাবে লিখলে গ্রামার সঠিক থাকে, কারেক্ট অর্ডার মেনটেন করে লেখা যায়। ম্যানার, প্লেস, টাইম, রিজন, এই অর্ডারটা মেনটেন করতে হয়। হ্যাঁ, এটা রাইটিং এর সব থেকে ইফেক্টিভ একটা স্ট্র্যাটেজি। এটাকে বলা হয় অ্যাডভার্বিয়াল এর ব্যবহার। ভার্বকে হাউ, ওয়্যার, হোয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করতে হয়। কেউ বুঝতে পারছেন আমার কথাগুলো যেগুলো দেখাচ্ছি? নিতে পারছেন? হ্যাঁ, ওকে, বোঝার চেষ্টা করেন, ভালোভাবে নেওয়ার চেষ্টা করেন। দেখেন এতটা ডিটেলসে এইভাবে কেউ দেখাবেন। আপনি আমার এই ক্লাসগুলো করে যান। আপনার, আমাকে হয়তো আগে দেখেননি, আজকে নতুন দেখছেন, বাট ক্লাসগুলো করে যান, আপনার মনে থাকবে। আপনি হাজারটা ক্লাস বিভিন্ন জায়গা থেকে করতে পারেন। অনেকে আছে বিভিন্ন জায়গায় অনলাইন বা অফলাইনে পেইড কোর্স করেন ইংলিশে, সেই পেইড কোর্স করেন। আর আমার এই রাত 10টায় ফ্রি ক্লাস নিচ্ছি, তো এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন সবগুলো ক্লাস। যদি তার থেকে বেটার কিছু না পান, তখন আপনি আমাকে বলবেন। কেন এত কনফিডেন্সের সাথে বলি জানেন? কারণ আমি যেটা পড়াই, আমার ভিতর থেকে যেটা আসে আমি সেটাই পড়াই।
আমি অনেক পরিশ্রম করে প্রত্যেকটা স্টুডেন্টকে ইংলিশ ল্যাঙ্গুয়েজের অরিজিনটা নিয়ে কথা বলার চেষ্টা করি। আমি কোনো ধরা বাঁধা নিয়মের ভিতর থাকি না, আমি প্র্যাকটিক্যাল জায়গাটা দেখাই অলওয়েজ, যে মূলত কি লাগবে, কোন জিনিসটার জন্য আমরা পারি না। তো এইটা গেল একটা পার্ট। তাহলে অবজেক্ট কি এটা বোঝাতে পারলাম, অ্যাডভার্বিয়ালস কি এটাও বললাম। এই কমপ্লিমেন্ট জিনিসটা কি জানেন? কমপ্লিমেন্ট মানে হচ্ছে পরিপূরক। পরিপূরক মানে এমন কোনো বাক্য যে বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট একই ব্যক্তি বা বস্তু থাকে। যেমন দেখেন, রহিম স্পিক্স ইংলিশ, রহিম ইংরেজি বলে। রহিম কি? এটা একটা মানুষ, একটা ব্যক্তি। ইংলিশ কি? এটা একটা জাস্ট সাবজেক্টের নাম, একটা ভাষার নাম। তো এই এই সাবজেক্ট আর অবজেক্টের ভিতর কোনো মিল আছে? নেই। কিন্তু আমি যদি এরকম একটা বাক্য বলি যে হি ইজ আ ফার্মার, এই বাক্যটা দেখেন, যে লোকটা হি, সেই লোকটাই ফার্মার, অর্থাৎ যে ফার্মার সেই হি। আই অ্যাম হ্যাপি, অর্থাৎ যে আই সেই হ্যাপি, যে হ্যাপি সেই আই। দে আর প্লেয়ার্স, তারা হচ্ছে প্লেয়ার, অর্থাৎ যারা দে তারাই প্লেয়ার, যারা প্লেয়ার তারাই দে। এইগুলোকে বলা হয় মূলত কমপ্লিমেন্ট। মানে এই যে ফার্মার, এই হ্যাপি, আমরা কি বলি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট লাগে, এটি হচ্ছে স্ট্রাকচার। অর্থাৎ হি সাবজেক্ট, ইজ ভার্ব, এই ফার্মার অবজেক্ট, তাই না? এটা অবজেক্ট না। অবজেক্ট তাকেই বলবে যখন একটা ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। এই অ্যাম ইজ আরকে কখনো এইভাবে প্রশ্ন করা যায়? যায় না। তো এই ফার্মারটা একটা কমপ্লিমেন্ট, হ্যাপি এটা একটা কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট আবার দুই ধরনের হয়, এই হ্যাপিটা একটা অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট, ফার্মারটা নাউন কমপ্লিমেন্ট। প্লেয়ার্স নাউন কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে পরিপূরক, যারা দে তারাই প্লেয়ার, যারা আই সেই হ্যাপি, যে হি সেই ফার্মার, যে ফার্মার সেই হি। অর্থাৎ সাবজেক্ট এবং এক্সটেনশনে একই ব্যক্তি বা বস্তু থাকলে মূলত তাকেই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। মূলত যে বাক্যগুলোতে এই অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার মেইন ভার্ব হিসাবে বসে তাকেই কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স বলে। বলেন তো কি বললাম? অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার মেইন ভার্ব হিসেবে বসে। এছাড়া কিছু লিঙ্কিং বা কপিউলেটিভ ভার্ব আছে, সিম, বিকাম, লুক, অ্যাপেয়ার। এই ভার্বগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করলেও মিনিং এর চেঞ্জ হয় না, যেটাকে কমপ্লিমেন্ট বলে। মানে এক কথায় এটা বুঝে রাখেন, কমপ্লিমেন্ট মানে পরিপূরক, সাবজেক্টে যে থাকে অবজেক্টেও সেই থাকে। যেমন মনে করেন, হি বিকেম আ ইউটিউবার। ইউটিউবার, এই বাক্যটাতে দেখেন, যে লোকটা হি সেই লোকটা ইউটিউবার, যে ইউটিউবার সেই হি। তো এটাকে বলে কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। অর্থাৎ এই যে বিকেমটা আমি লিখছি যে সে একজন ইউটিউবার হয়েছিল, এই বিকেমটাকে রিপ্লেস করে আমি যদি বলি হি ওয়াজ আ ইউটিউবার, এর বাংলা অর্থ কি? সে একজন ইউটিউবার ছিল। আমার কি বাক্যের মিনিং এর খুব বেশি চেঞ্জ হয়েছে, পার্থক্য হয়েছে? না। অর্থাৎ এমন কিছু ভার্বও দেওয়া যেতে পারে যেগুলোকে বি ভার্ব দ্বারা রিপ্লেস করা যায়। তার মানে মেইন কথা এটাই মনে রাখবেন, অ্যাম ইজ আর ওয়াজ আর যে বাক্যগুলোতে মেইন ভার্ব হিসাবে থাকে সেটাই মূলত কমপ্লিমেন্ট যুক্ত সেন্টেন্স। অর্থাৎ এমন কোন সেন্টেন্স যেখানে সাবজেক্ট এবং এক্সটেনশন একই ব্যক্তি বা বস্তু থাকে। তাহলে বুঝিয়ে দেখেন এবার আপনারা, যদি এই ফাংশনটা বুঝতে পারেন, অর্থাৎ আমি বলছি যে একটা সেন্টেন্স তৈরি করতে গেলে মূলত এই স্ট্রাকচারটা মেনটেন করতে হয়। সাবজেক্ট, ইন দ্য প্লেস অফ সাবজেক্ট ইউ হ্যাভ টু পুট নাউন অর প্রোনাউন, দেন ভার্ব, দেন এক্সটেনশন। এই জায়গাটাতে অবজেক্ট বসতে পারে। অবজেক্ট কিভাবে হবে? ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, দেন কমপ্লিমেন্ট, অ্যাডভার্বিয়ালস। এগুলো কি আমি বললাম। তো এটা তো একটা পার্ট দেখালাম, সেন্টেন্স কিভাবে বড় হয়, কিভাবে লং হয়, সেন্টেন্সের ফাংশনটা কি, একটা সেন্টেন্সের ভিতরে কিভাবে এক্সট্রা ইনফরমেশন অ্যাড করতে হয়। কিন্তু আমাদের মেইন যেটা দরকার, আমি এগুলো কেটে দিই, সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। অর্থাৎ যারা ইংলিশে কথা বলতে পারেন না। কথা কেন বলতে পারেন না? কথা বলতে গেলে মূলত কোথায় প্রবলেমটা ক্রিয়েট হয়, এই জিনিসটা নিয়ে আমি এখন আলোচনা করবো। স্যার আমি স্পোকেন ইংলিশ শিখতে চাই, ইংলিশের কোর্স করতে চাই, ইংলিশে কথা বলতে চাই। আই হ্যাভ আ ড্রিম দ্যাট আই উইল স্পিক ইন ইংলিশ অন ডে। আমি একদিন ইংলিশে কথা বলবো, এটা আমার একটা স্বপ্ন। সো এইটা আপনি কিভাবে ফিল আপ করবেন, আপনার এই স্বপ্নটাকে কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করবেন, স্পোকেন ইংলিশটা কি, ইংলিশে কথা বলতে পারি না কেন, এবার আমি সেইটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলবো। একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন, লাস্ট পর্যন্ত থাকার চেষ্টা করবেন। দেখেন, স্পোকেনটা কি? এই যে সাবজেক্ট এখানে আছে তাই না, ভার্ব এখানে আছে, এখানে এক্সটেনশন আছে। আমি আবারও বলছি, যারা ভোক্যাবুলারিতে দুর্বল, ভোক্যাবুলারি বলতে ভার্বের ভোক্যাবুলারি শিখতে হয়। কেন? এই সাবজেক্ট কিন্তু নির্দিষ্ট একটা সার্কেলের ভিতর থাকে, আই, উই, ইউ, হি, সি, দে। এরপরে আপনাকে ভার্ব ইউজ করতে হবে, তারপরে এক্সটেনশন। বাংলায় কিন্তু ভার্ব লাস্টে থাকে, যেমন আই ইট রাইস, এটার বাংলা যদি আমি করি, বাংলাটা কি হয়? আমি
তারপরে বসাই আমরা ভাত, তারপরে খাই, অর্থাৎ খাওয়া কথাটাকে বাংলায় লাস্টে বসাচ্ছি, ইংলিশে সাবজেক্টে পরে বসাচ্ছি। তো ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে অলওয়েজ এইটা মনে রাখতে হবে, সাবজেক্টের পরেই ভার্ব বসবে। আর সাবজেক্ট আর ভার্ব পাশাপাশি বসালে বাকি অংশটা অটোমেটিক্যালি চলে আসে। এখন দেখেন, এই ভার্বের ভোকাবুলারি কেন জানতে হবে। আমার এখানে এই যে পিডিএফটা দেখছেন না, এটাতে 200টা ভোকাবুলারি আছে। এই ভোকাবুলারি গুলো দুই ভাবে হয়, একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, একটা ইরেগুলার বা স্ট্রং ভার্ব। এগুলো মোস্ট ইউজফুল ভোকাবুলারি, যেগুলো আমরা আমাদের ডে টু ডে লাইফে বাংলায় ব্যবহার করি, বাট ইংলিশে প্রপার কনসেপ্ট না থাকার কারণে, না জানার কারণে আমরা কথা বলতে পারি না। যদি কেউ এই 200টা ভোকাবুলারি সম্পর্কে কনসেপ্ট রাখে, আমি এতটুকু আপনাকে অ্যাসিওর করতে পারি, আপনি যে কোনো কথা ইংলিশে ফ্রিলি বলতে পারবেন। সেইভাবে আমি এটা বাছাই করে দিয়েছি, আমি এটার পিডিএফ আপনাদেরকে দিব, ফ্রিতেই দিব। তো দেখেন, যে কথাটা মূলত বলতে চাচ্ছি যে স্পোকেন ইংলিশটা কি, ইংলিশে আমরা কথা বলতে পারি না কেন, এর মেইন রিজনটা কি বোঝার চেষ্টা করেন। এই যে বাক্যগুলো আমি লিখছি না, আই ইট রাইস, এর বাংলা অর্থ কি? আমি ভাত খাই। উই প্লে ফুটবল, বাংলা অর্থ কি? আমরা ফুটবল খেলি। ইউ ডু দা ওয়ার্ক, বাংলা অর্থ কি? তুমি কাজ করো। সে গাড়ি চালায়, তারা ছবি আঁকে। এই যে বাক্যগুলো আমি দেখতেছি বা বাংলা অর্থ বলছি, যারা টেন্স চেনেন বা টেন্স বোঝেন, আপনারা বলেন তো এগুলো কোন টেন্সে লেখা আছে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাই না? কিভাবে বুঝতেছি? সাবজেক্টের পরে যে ভার্ব গুলো আমি দেখতেছি, এই ভার্ব গুলো হচ্ছে প্রেজেন্ট ফর্মে আছে। ইট মানে খাওয়া, প্লে মানে খেলা, ডু মানে করা, ড্রাইভ মানে চালানো, সেগুলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ডেফিনিশন, একটা কাজ রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, অ্যাজ ইউজুয়াল কেউ কোনো কাজ করে, কোন টেন্স বলে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এখন একটা বিষয় বোঝেন, আমি যখন ইংলিশে প্র্যাকটিক্যালি কথা বলবো, তখন এরকম একটা স্টেবল পজিশনে কথাকে রেখে আমি এগোতে পারি না। আমার সময়ের পরিবর্তন করতে হয়, কালের পরিবর্তন করতে হয়। আর এই পরিবর্তনের জন্য আমাকে টেন্স শিখতে হয়। আপনারা প্রত্যেকে অবগত আছেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 3 প্রকার টেন্স আছে: প্রেজেন্ট, পাস্ট এবং ফিউচার। এই 3টা টেন্সের আবার 4টা করে পার্ট আছে: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে টোটাল টেন্সের স্ট্রাকচার কয়টা? 3 এর 4-এ 12টা। এই 12টা টেন্সের স্ট্রাকচার মূলত কি জানেন? আমরা টেন্স বছরের পর বছর শিখি, তারপরেও পারি না। কেন পারি না? এই 12টা টেন্স মূলত 12টা জায়গায় ভার্বের ফর্মের চেঞ্জ। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। পরিবর্তনটা কোথায় হয় জানেন? ভার্বের ফর্মে। দেখেন, এই যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। সাবজেক্ট প্লাস ভার্ব 2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস উইল প্লাস ভার্ব 1। অর্থাৎ আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। পরিবর্তনটা কোথায়? ভার্বে। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন জানেন? আমি যে টাইমে ভাবতেছি একটা কথা বলবো, বাংলায় যে টাইমে আসতেছে মনে, ইংলিশে সেই টাইম অনুযায়ী ভার্বের ফর্মটা ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি না। সেটা কেমন? এই দেখেন, মনে করেন আমি একটা প্র্যাকটিক্যাল কনভারসেশন আপনাকে তৈরি করে দেখি, এটা আমি আগেও দেখিয়েছি। একটা স্যাম্পল কনভারসেশন, মনে করেন এ এবং বি, দুইজন বন্ধু। কথাটা বোঝেন, এ এবং বি, ভালোভাবে একটু বোঝেন, নেওয়ার চেষ্টা করেন। আমি ব্ল্যাঙ্ক পেজে আসি। কি হলো? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইয়ার। এ এবং বি দুইজন বন্ধু, মনে করেন একটা বাসায় থাকে বা একটা মেসে থাকে। তো এ বি কে বলছে যে, মনে করেন এর বাইরে আছে, বি বাসাতেই আছে। তো সন্ধ্যার পর এ বাসায় এসে বি কে বলছে যে, তুমি কি রাতে ভাত খেয়েছো? বলেন তো বাংলাটা কি বললাম? তুমি কি রাতে ভাত খেয়েছো? ইংলিশে কি হবে? হ্যাভ ইউ ইটেন রাইস অ্যাট নাইট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। করেছো, গিয়েছো, থেকেছো, খেয়েছো, কোন স্ট্রাকচার? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে হয়। এখন বি বলছে যে আমি খাইনি, অর্থাৎ আই হ্যাভ নট ইটেন রাইস। এবার বি উল্টে আবার একে প্রশ্ন করছে যে, তুমি কি এখন ভাত খাইতেছো? কথাগুলো বোঝেন, প্র্যাকটিক্যালি বোঝেন। ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে প্র্যাকটিক্যালি অ্যাপ্লাই করতে হয়। তুমি কি এখন খাইতেছো, অর্থাৎ আর ইউ ইটিং রাইস নাও? তখন এ আবার উত্তর দিচ্ছে, আমি সকালে খেয়েছিলাম, এখন খাবো না। অর্থাৎ আই এইট, ATE, আই এইট রাইস ইন দ্য মর্নিং। আমি সকালে ভাত খেয়েছিলাম। আই উইল নট ইট নাও, আমি এখন খাবো না। আই উইল নট ইট নাও, আই উইল নট ইট রাইস নাও।
আমি এখন ভাত খাবো। এই যে এ এবং বি দুইজনের ভিতরে একটা শর্ট কনভারসেশন তৈরি করলাম। একটা বিষয় বোঝেন, এই শর্ট কনভারসেশনটিতে আমি একটা কমন ভার্ব ব্যবহার করছি প্রত্যেকটা বাক্যে, সেটা হচ্ছে ইট। ইট মানে আমরা কি জানি? ইট মানে হচ্ছে খাওয়া। কিন্তু দেখেন, এই খাওয়া কথাটাকে আমি কোথাও লিখছি EATEN ইটেন, কোথাও লিখছি EATING ইটিং, কোথাও লিখছি ATE8, কোথাও লিখছি উইল নট ইট। এই যে ইটটাকে ইটেন, ইটিং, এট, উইল নট ইট, আমি এটা লিখলাম। কেন লিখলাম? এর মেইন কারণটা কি? মেইন কারণটা হচ্ছে আমি যখন আরেকজনের সাথে কনভারসেশন করেছি, আমার কিন্তু টাইমের পরিবর্তন করতে হয়েছে, সময়ের পরিবর্তন করতে হয়েছে। আর এই সময়ের পরিবর্তন মানে কি? ওই টেন্সের পরিবর্তন। আমার প্রথমটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, পরের বাক্যের পরের সেকেন্ড বাক্যটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পরেরটা পাস্ট ইনডিফিনিট আছে, তারপরেরটা ফিউচার ইনডিফিনিট টেন্সে আছে। এই যে এক একটা টেন্স অর্থাৎ টাইমের পরিবর্তন, এই পরিবর্তনের জন্য আমাকে ভার্বের ফর্মের পরিবর্তন করতে হয়েছে। আমরা যারা ইংলিশে কথা বলতে পারি না, কেন পারি না জানেন? এর মেইন রিজন হচ্ছে, আপনি বাংলায় একটা কথা ভাবতেছেন, আপনি ইংলিশে বলতে যাচ্ছেন। ইংলিশে যখন আপনি কথা বলতে যাচ্ছেন, যে টাইমে আপনি কথা বলছেন, সেই টাইম অনুযায়ী ইনস্ট্যান্টলি ভার্বের ফর্মটাকে আপনি ইউজ করতে পারছেন না। এইটা যারা পারে, এটা যারা বোঝে, তারা ইংলিশে এক্সপার্ট। এই জায়গায় যারা ভুল করে, তারা পারে না। এখন ভার্বের ফর্ম আপনাকে জানতে হবে। অর্থাৎ আমরা কি করি? আমরা টেন্সের স্ট্রাকচার শিখি, টেন্সের ডেফিনেশন শিখি। কিন্তু টেন্সের স্ট্রাকচার বা টেন্সের ডেফিনেশনটা ম্যান্ডেটরি না। টেন্সটা মেইনলি আগে না, আগে ভার্বের ফর্ম শিখতে হয়। আমার যারা পেইড কোর্সের স্টুডেন্ট আছে, যারা পেইড কোর্স করে, তাদেরকে আগে ভার্বের ফর্ম খাতায় লেখায়, তারপর ইংরেজি শেখানো শুরু করে। এটাকে কনজুগেশন অফ ভার্ব বলে বা ফর্মেশন অফ ভার্ব বলে। এটা জানতে হবে। কারণ কি? টেন্সের স্ট্রাকচার মূলত ভার্বের ফর্মেট চেঞ্জ। এক একটা টেন্সে এক এক ধরনের ভার্ব বসেই কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা অর্থের পরিবর্তন হয়। এইটা আমরা ইনস্ট্যান্টলি করতে পারি না বলে ইংলিশে কথা বলতে পারি না। মনে করেন আপনি টেন্স জানেন, এখন আমি আপনাকে একটা বাংলা বাক্য বললাম যে সে একটা গাড়ি চালিয়েছিল। কি বললাম বলেন তো? সে একটা গাড়ি চালিয়েছিল, বলেন তো ইংরেজিতে কিভাবে? এখন আপনি চালিয়েছিল, আপনি হয়তো টেন্সের ডেফিনেশন জানেন যে বাংলা ক্রিয়াপদের শেষে ল বা লাম থাকলে তাকে পাস্ট টেন্স বলে, তাহলে চালিয়েছিল এটা পাস্ট টেন্স। এখন পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে সাবজেক্ট কি? সে, হি। এবার গাড়ি ইংরেজি কি? গাড়ি ইংরেজি হচ্ছে কার, সি, হি, কার, সে, গাড়ি। আর চালানো ইংরেজি কি? এইটা যদি আপনি না জানেন, অর্থাৎ ভোকাবুলারি মানে ভার্বের ভোকাবুলারি জানতে হবে, তো চালানো ইংরেজি হচ্ছে ড্রাইভ। আর গাড়ি ইংরেজি কি? কার। এখন আমি বাংলাটা কি বলছিলাম? সে একটা গাড়ি চালিয়েছিল। কোন টেন্স? পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। তাহলে এই যে ড্রাইভ মানে চালানো, এই ড্রাইভ কথাটার পাস্ট ফর্মটা কি? এটা যদি আপনি না জানেন, আপনি কি ওই সে একটা গাড়ি চালিয়েছিল ওই কথাটা ইংলিশে কোনোভাবে বলতে পারবেন? পারবেন না। টেন্সিনে কোনো লাভ হবে না। আপনাকে আগে জানতে হবে যে এই ড্রাইভ ভার্বটার পাস্ট ফর্ম হচ্ছে ড্রোভ। যখনই আপনি এই জিনিসটা জানবেন, তখনই বলতে পারবেন এটা পাস্ট টেন্স। এই পাস্ট ইনডিফিনিট টেন্সে আমাদের প্রচুর ভুল হয়, আপনি ইমাজিন করতে পারবেন না। আপনাকে বলি একদম সত্যিকারের একটা কাহিনী। একটা আমার কাছে এসেছিল আমার একজন রিলেটিভস, একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, সিজিপিএ 3.80 বা 70 থেকে 80 এর মাঝামাঝি তার সিজিপিএ। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সে ফার্স্ট বয়। তাকে আমি একটা বাক্য বলছিলাম যে সে ভাত খেয়েছিল, এটা ইংরেজি কি বলতো? সেই কথাটা ইংলিশে বলতে পারিনি। ক্যান ইউ ইমাজিন দ্যাট? একটা পাবলিক ইউনিভার্সিটিতে পড়া স্টুডেন্ট, ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ফার্স্ট বয়, সে ভাত খেয়েছিল, এই কথাটা ইংলিশে বলতে পারিনি। হুম, কেন? তাহলে কতটা দুর্বল আমাদের দেশে এই ল্যাঙ্গুয়েজটা। অনেকে কি বলে জানেন? হি ডিড ইট রাইস, হি ওয়াজ ইট রাইস। এই ডিড বা ওয়াজ এর ব্যবহার করে। কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স মানে যে মেইন ভার্বের পাস্ট ফর্ম, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, এইটা তো আমরা জানি না। অর্থাৎ এই যে ইট মানে খাওয়া, এই খাওয়ার একটা পাস্ট ফর্ম আছে ATE8, এই ফর্মটা সে জানে না। এটা না জানার কারণে সে হয়তো পাস্ট টেন্সের সেন্স বোঝে, ডেফিনেশন জানে, কিন্তু ইংলিশে এটা বলতে পারে না। অর্থাৎ আগে ভার্বের ফর্ম জানতে হয়।
প্রত্যেকটা ভার্বের মনে রাখবেন 5টা ফর্ম আছে। আপনি কয়টা জানেন? 10টা, 20টা, 25টা, 50টা? তার বেশি দেখেন আপনি জানেন না। শত শত ভার্ব আছে যার পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম আপনি জানেন না। এটা না জানার কারণে আমরা ইংলিশে কথা বলতে পারি না। আর কিছুই না, আপনি বিশ্বাস করেন, ইংলিশে কথা বলতে না পারার মেইন রিজন হচ্ছে when you are going to communicate with others people or foreigner, you cannot speak in a on a stable position. You have to change your sense. You have to change your thought or time. So how can you change it? You can change it by changing the form of verb. সময়ের পরিবর্তন করতে হবে, একটা স্টেবল পজিশনে কথাকে রেখে হতে পারবেন না। তো এই দেখেন, এই যে V1 বা এটাকে প্রেজেন্ট ফর্ম বলে, V2 এটাকে পাস্ট ফর্ম বলে, V3 পাস্ট পার্টিসিপল, V4 প্রেজেন্ট পার্টিসিপল, V5 এটাকে থার্ড পারসন ফর্ম বলে। টোটাল 5টা ফর্ম থাকে আমাদের গ্রামার বইগুলোতে, বা যেসব জায়গায় এই ফর্ম দেখি 3টা ফর্ম দেওয়া থাকে। বাকি 2টা ফর্ম মনে করা হয় টেন্স শেখার সঙ্গে সঙ্গে হয়ে যায়, বাট না, ওগুলোরও দরকার আছে। কোথায় দরকার আমি একটা ক্লাস আপনাদের বলবো। অর্থাৎ এই যে ইট মানে যে খাওয়া, এর পাস্ট ফর্ম এইট, পাস্ট পার্টিসিপল ফর্ম ইটেন, প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম ইটিং, থার্ড পারসন ফর্ম ইটস। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে V5টা বসাতে হয়। এই যে রাইট মানে লেখা, এর পাস্ট ফর্ম রোড, পাস্ট পার্টিসিপল রিটেন। হ্যাঁ দেখেন, এগুলো আপনি কতগুলো চান। অনেকে রাইটেন বলে, রাইটেন না, মনে রাখবেন রিটেন। ড্রাইভেন বলে, ড্রাইভেন না ড্রিভেন। হ্যাঁ, রাইটিং, রাইটস। ড্র মানে কি? আঁকা। পাস্ট ফর্ম কি? ড্রিউ। পাস্ট পার্টিসিপল ড্রন, প্রেজেন্ট পার্টিসিপল ড্রয়িং, থার্ড পারসন ড্রস। স্পিক মানে কি? বলা। পাস্ট ফর্ম কি? স্পোক। পাস্ট পার্টিসিপল স্পোকেন, প্রেজেন্ট পার্টিসিপল স্পিকিং, থার্ড পারসন স্পিক্স। ব্রেক মানে কি বলেন তো? ভাঙা। পাস্ট ফর্ম ব্রোক, পাস্ট পার্টিসিপল ব্রোকেন, প্রেজেন্ট পার্টিসিপল ব্রেকিং। তাহলে আমি যদি বলি সে একটা গ্লাস ভাঙে, ইংলিশ কি জানেন? হি ব্রেকস আ গ্লাস, এটা হবে। আমি একটা গ্লাস ভাঙি, আই ব্রেক আ গ্লাস। সে একটা গ্লাস ভেঙেছিল, হি ব্রোক আ গ্লাস। এই যে ব্রেকের পাস্ট ফর্ম ব্রোক, এটা যদি আপনি না জানেন আপনি কিভাবে কথা বলবেন? এখন আমি যদি বলি সে একটা গ্লাস ভেঙেছে, হি হ্যাজ ব্রোকেন আ গ্লাস। সে একটা গ্লাস ভাঙছে, হি ইজ ব্রেকিং আ গ্লাস, মানে ভাঙিতেছে। তো এই ভার্বের ফর্মের চেঞ্জের মাধ্যমেই কথার পরিবর্তন হয়। আমরা যে টেন্স শিখি, ইংলিশ ল্যাঙ্গুয়েজে 12টা টেন্সের স্ট্রাকচার আছে। এই টেন্স মূলত কি? টেন্স হচ্ছে মূলত ভার্বের ফর্মের চেঞ্জ। এক একটা টেন্সের স্ট্রাকচারে এক এক ধরনের ভার্ব বসে মূলত কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনটা হয়ে থাকে। তো এইটা আগে জানতে হবে। আরেকটা কথা বলি, শব্দ অর্থ সব শেখার সঙ্গে সঙ্গে ভার্বের প্রেজেন্ট ফর্ম শেখা হয়ে যায়। ইট, রাইট, ড্র, স্পিক, ব্রেক, এগুলোর সাথে আপনারা পরিচিত। আবার দেখেন, এই যে ইটেন, রিটেন, ড্রন, স্পোকেন, এইগুলোর সঙ্গে আপনারা অনেকেই পরিচিত। কারণ কি জানেন? এই V3টা পারফেক্ট টেন্স গুলোতে বসে, ইভেন প্যাসিভ ভয়েসের বিভিন্ন স্ট্রাকচারে বসে, সমস্ত স্ট্রাকচারে বসে। কিন্তু এই যে V2 যেটা দেখেন, এইট, রোট, ড্রিউ, স্পোক, ব্রোক, এই V2 এইটার সাথে অনেকে পরিচিত না, অপরিচিত। এর মেইন রিজন হচ্ছে এই V2 বা পাস্ট ফর্ম শুধুমাত্র পাস্ট ইনডিফিনিট টেন্সে বসে, অন্য কোথাও না। কিন্তু এটা আমাদের ভালোভাবে শিখতে হবে, কারণ প্র্যাকটিক্যাল কনভারসেশন, কমিউনিকেশন বা প্রেজেন্টেশন দিতে গেলে পাস্ট টেন্সের প্রচুর ব্যবহার করতে হয়। আর পাস্ট টেন্স মানে ডিড বা ওয়াজ এর ব্যবহার না। আপনাকে মনে রাখতে হবে মেইন ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হয়, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্মের ব্যবহার করতে হয়। এন্ড মোস্ট অফ দ্য স্টুডেন্টস ডোন্ট নো অ্যাবাউট দ্য পাস্ট ফর্ম অফ প্রিন্সিপাল ভার্ব। ফর দ্যাট রিজন when they are going to describe any kinds of experience or past experience, they cannot do it properly. তো এগুলো আমাকে জানতে হবে। এটা ছাড়া ল্যাঙ্গুয়েজ আপনি শিখতে পারবেন না, কথা বলতে পারবেন না। দেখেন, আমি একটা কথা আপনাকে বলি, সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। কথার পরিবর্তন, কালের পরিবর্তন বা সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত ভার্বের ফর্মে হয়। আমরা ইংলিশে কথা বলতে পারি না কেন? আমি আবারও বলছি, যখন একজনের সাথে আরেকজন কথা বলতে যায় একটা স্টেবল পজিশনে টাইমকে রেখে হতে পারি না। সময়ের পরিবর্তন, কালের পরিবর্তন করতে হয়। এই পরিবর্তনের জন্য ভার্বের ফর্মের পরিবর্তন হয়। সাবজেক্ট সাবজেক্টের জায়গায় থাকে, অবজেক্ট অবজেক্টের জায়গায় থাকে। সেটা কেমন? এই যে ভার্বের ফর্মের পরিবর্তনের কথা বলছি, এই পরিবর্তনটা মূলত কেমন দেখেন, এইটা একটু দেখার চেষ্টা করেন, বোঝার চেষ্টা করেন। এরপর আমি আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আর আমার এখানে যে ভার্ব গুলো আছে, যেটা বলছে এই যে 200টা ভার্ব,
এই 200টা ভার্বের বাংলা অর্থ এবং 3টা ফর্ম যদি কারো জানা থাকে, সে আর এই ল্যাঙ্গুয়েজ শিখতে কোথাও প্রবলেম ফেস করবে না। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। জাস্ট 4টা বিষয় জানা লাগবে: টেন্স, মডাল, সেমি মডাল এবং প্যাসিভের স্ট্রাকচার। আর কোনো কিছুর প্রয়োজন হয় না। এটা কিভাবে সম্ভব আমি আপনাদেরকে দেখাচ্ছি। জাস্ট আমার একটু মনোযোগ দিন, আর এই ভার্বগুলো আমি আপনাকে দিয়ে দিব। আর এই ভার্বগুলো গল্পের মাধ্যমে পড়ারও একটা ওয়ে আছে। ভার্ব কিন্তু আবার দুই ভাবে হয়। একটা হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, যে ভার্বে 2টা বা 3টা ফর্ম একটু ডিফারেন্ট থাকে, তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর একটা হচ্ছে সরি, মানে যে ভার্বে 2টা বা 3টা ফর্ম সেম থাকে, তাকে রেগুলার বা উইক ভার্ব বলে। আর যেটা ডিফারেন্ট থাকে, তাকে ইরেগুলার বা স্ট্রং ভার্ব বলে। সো এই ভার্ব সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা কনসেপ্ট বা ধারণা নিতে হবে। এটা কেন নিতে হবে? সময়ের পরিবর্তন, এই যে টেন্স শিখি, টেন্সের পরিবর্তনটা কি? পরিবর্তনটা হচ্ছে মূলত ভার্বের পরিবর্তন। যেমন দেখেন, মনে করেন একটা বাক্য লিখলাম, হি ড্রাইভস আ কার, সে একটা গাড়ি চালায়। এই বাক্যের সাবজেক্ট কি? হি। ড্রাইভ শব্দটা কি? ভার্ব। কার অবজেক্ট। আমি যদি বলি সে একটা গাড়ি চালিয়েছিল, জাস্ট আমাকে লিখতে হবে হি ড্রোভ এ কার। আমি যদি বলি সে একটা গাড়ি চালাবে, হি উইল ড্রাইভ আ কার। আমি যদি বলি সে গাড়ি চালাচ্ছে, হি ইজ ড্রাইভিং আ কার, DRIVING। সে একটা গাড়ি চালিয়েছে, হি হ্যাজ ড্রিভেন এ কার। সে একটা গাড়ি চালিয়েছে। আমি যদি বলি সে একটা গাড়ি চালাতে থাকবে, হি উইল বি ড্রাইভিং আ কার। তাহলে দেখেন, আমার টোটাল 7টা ফর্ম এখানে অলরেডি লেখা হয়ে গেছে। সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু এ কার। আমি যদি বলি হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, উইল হ্যাভ ড্রিভেন, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। তাহলে কথার পরিবর্তন, সময়ের পরিবর্তন বা কালের পরিবর্তনের জন্য পরিবর্তনটা মূলত কোথায় হয়? ভার্বের ফর্মে। এখানে অক্সিলারি বা মেইন ভার্বের চেঞ্জ। অর্থাৎ এই যে ড্রাইভ মানে যে চালানো, এই এই শব্দটার বাংলা অর্থ কি? চালানো। দেখুন, আমার মেইন কাজটা হচ্ছে এই চালানো কথাটাকে আমরা কতগুলো ওয়েতে, কত ভাবে, কত সেন্সে, কতগুলো টাইমে বলতে পারি, নিতে পারি বা বলতে পারি। এটা যে যত বেশি টাইমে মডিফাই করতে পারে, সে তত দ্রুত ইংলিশে কথা বলতে পারে। আমরা কথা বলতে পারি না কেন? আমি একটা কথা ভাবতেছি, সেই কথার সময় অনুযায়ী ভার্বটাকে আমি ইউজ করতে পারছি না। আমার সাবজেক্ট কিন্তু হি, অবজেক্ট কিন্তু একার। পরিবর্তনটা কোথায়? ভার্বের ফর্মে। এটা আমাকে শিখতে হবে। তাহলে দেখেন, এখানে আমার টোটাল 9টা লেখা হয়ে গেছে। এইভাবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স গুলো লিখিনি। সো হ্যাজ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি হলে পারফেক্ট কন্টিনিউয়াস, তো দরকার নেই, অনেক বড় হয়ে যাবে। তো আমি যদি টেন্স জানি, এই ড্রাইভ শব্দটাকে সর্বোচ্চ 12টা ওয়েতে, 12 ভাবে, 12টা সেন্সে, 12টা টাইমে নিতে পারবো বা বলতে পারবো। এখন দেখেন আরেকটা বিষয় কি, এই 12টা টাইম আমার মনের ভাব প্রকাশ করার জন্য যথেষ্ট নয়। মনের সম্পূর্ণ ভাব বা হোল সেন্স প্রকাশ করার জন্য এই টেন্সের পাশাপাশি আমাদের মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্বের ব্যবহার জানতে হয়। বলেন তো কি বললাম? মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব। কেন? কারণ টেন্স দ্বারা সব টাইম প্রকাশ করা যায় না। টেন্স মনের সব সেন্সকে এক্সপ্রেস করতে পারে না, প্রকাশ করতে পারে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজে টোটাল 18টার মতো মডাল এবং সেমি মডাল অক্সিলারি ভার্ব আছে। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, অ্যাম টু, ইজ টু, আর টু, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, সাপোজ টু, গোয়িং টু। এগুলোকে মডাল বা সেমি মডাল অক্সিলারি ভার্ব বলে। মডাল ভার্ব মেইনলি এক্সপ্রেসেস পসিবিলিটি, প্রবাবিলিটি, অ্যাবিলিটি, অব্লিগেশন ইন দ্য সেন্টেন্সেস। মডাল ভার্বের একটা সুবিধা হচ্ছে, যে মডালই হোক না কেন, তারপর মেইন ভার্বের বেস ফর্ম বসে। অর্থাৎ দেখেন, আমি যদি এখন আপনাকে বলি সে গাড়ি চালাইতো, এটা ইংলিশে কি হবে? বা আপনি কোন টেন্স দিয়ে করবেন? পাস্ট টেন্স মনে হচ্ছে? না। এটা হি ড্রোভ এ কার, সে গাড়ি চালিয়েছিল, কিন্তু সে গাড়ি চালাতো। এই কথাটা বলতে গেলে আপনার লিখতে হবে হি উড ড্রাইভ আ কার বা হি ইউজ টু ড্রাইভ আ কার। তার মানে কি? টেন্স দিয়ে সব কথা প্রকাশ করা যায় না, তাকে গাড়ি চালাতে হবে। কোন টেন্স দিয়ে বলবেন? কোন টেন্স দিয়ে এটা বলতে পারবেন না। ফিউচার টেন্স না, ফিউচার টেন্স না। সে গাড়ি চালাবে, এটা ফিউচার টেন্স। চালাতে হবে, এটা হ্যাভ টু এর ব্যবহার করতে হবে সেমি মডেলের সেন্টেন্স। অর্থাৎ দেখেন, হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। ক্যান মানে কি? পারা। এরপর দেখেন, হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি মাস্ট ড্রাইভ আ কার,
অবশ্যই গাড়ি চালাবে। হি মে ড্রাইভ আ কার, সে গাড়িটা চালাতেও পারে, পসিবিলিটি অর্থে বোঝায়। হ্যাঁ, হি নিডস টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার্স টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালানোর সাহস দেখায়। এটাকে সেমি মডেল বলে। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হতো। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হ্যাঁ, হি ওয়াজ সাপোজ টু কথা ছিল। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। দেখছেন কি লিখছি জানেন? দেখেন, সাবজেক্ট হি, অবজেক্ট এ কার। আমি কি করছি, ভিতরে এই ড্রাইভ কথাটাকে বিভিন্ন অক্সিলারি ভার্ব দিয়ে, টেন্সের ফাংশনের প্রাইমারি অক্সিলারি, মডেল সেমি মডেল ফাংশনের অক্সিলারি দিয়ে চেঞ্জ করছি। চেঞ্জ করার ফলে কি হয়েছে, ড্রাইভটাকে বিভিন্ন টাইমে বলেছি। অর্থাৎ কত টাইম হয় জানেন? ইংলিশে 12টা টেন্স আছে, আর 18টার মতো মডেল সেমি মডেল আছে। টোটাল 30টা স্ট্রাকচার হয়। 30টা স্ট্রাকচার মানে একটা পার্টিকুলার ভার্বকে যদি একটি টেন্স, মডাল এবং সেমি মডাল অক্সিলারি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখতে পারেন, তাহলে একটা পার্টিকুলার ভার্বকে 30টা ওয়েতে, 30 ভাবে, 30 দিকে নিতে পারবেন বা বলতে পারবেন। আর এইটা যদি কেউ পারে করতে, হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। আপনি বাংলায় যা কিছুই ভাবেন না কেন, সেটা ইংলিশে বলতে পারবেন। ইংলিশ শেখার জন্য এর বাইরে আর কোনো কিছুরই প্রয়োজন হয় না। বিশ্বাস করেন, এই 30টা সেন্স জেনে রাখবেন, আর এগুলোকে কিভাবে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবল ইউএস ওয়ার্ড অ্যাড করতে হয় সেটা একটু শিখতে হবে, অর্থাৎ এগুলোকে ট্রান্সফর্ম করা, এটা আমি দেখাবো। বাট এর বাইরে আর কিছু নেই। এটা যারা একবার ভালোভাবে ডেভেলপ করতে পারবে, একবার যারা ভালোভাবে করতে পারবে, সে ল্যাঙ্গুয়েজ কখনো ভুলবে না। এতটুকু আমি আপনাকে অ্যাসিওর করতে পারি। এইটাই ল্যাঙ্গুয়েজ। আমরা ইংরেজি ভাষা পারি না, আমরা কথা বলতে পারি না, আমরা সঠিক সিকোয়েন্স বুঝি না, স্ট্র্যাটেজি বা টেকনিক বুঝি না, ঠিক কোন জিনিসটা জানতে হবে এটা বুঝি না। প্রথমে তো আমি 7টি পয়েন্ট আপনাদের বলছি, তার ভিতর থেকে আমি আবার আলাদা করে কয়েকটা পয়েন্ট বলি। দেখেন, 1 নম্বর বিষয়, যদি সত্যিকার অর্থে ইংলিশ আপনি এক্সপার্ট হতে চান, ফর্মস অফ ভার্ব, ভার্বের ফর্ম জানতে হবে, বা এই যে কনজুগেশন অফ ভার্ব যেটা বলা হয়। কারণ এটা না জানলে হবে না। আপনি যে স্ট্রাকচারই শেখেন, টেন্স শেখেন, মডেল শেখেন, বা অন্য কোনো বই থেকে কোনো স্ট্রাকচার শেখেন, দেখবেন লেখা থাকবে সাবজেক্ট প্লাস ভার্বের অমুক ফর্ম তমুক ফর্ম। এই ভার্বের ফর্মের বিষয়টা যদি ক্লিয়ার না করতে পারেন, যে প্রেজেন্ট ফর্ম জিনিসটা কি, পাস্ট ফর্মটা কি, পাস্ট পার্টিসিপল বিষয়টা কি, কোথায় বসে, এটা জানতে হবে আগে। এটা 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট বলছি টেন্স জানতে হবে। 3 নম্বর পয়েন্ট বলছি যে টেন্স শিখে সব করা যায় না, এই জন্য মডেল অ্যান্ড সেমি মডেল জানতে হবে। মডেল অ্যান্ড সেমি মডেল কেন? মনের হোল সেন্স বা সম্পূর্ণ ভাবটাকে প্রকাশ করার জন্য। 4 নম্বর পয়েন্ট হচ্ছে প্যাসিভ ভয়েস জানতে হবে। প্যাসিভ ভয়েস কেন জানতে হয় এটা জানেন? এই যে বলছি না যে 30টা স্ট্রাকচার হয়, এইটার আবার রিভার্স একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে প্যাসিভ। অর্থাৎ টেন্স, মডেল আর সেমি মডেলের একটা রিভার্স স্ট্রাকচার থাকে। প্যাসিভ কেমন জানেন? মানে প্যাসিভ না শিখলে ল্যাঙ্গুয়েজ শেখাটা অসম্পূর্ণ থেকে যায়। আমি একটু বুঝাই বলি। এই যে আমি এখন আপনাদের ক্লাস নিচ্ছি, এখন ক্লাসের আগে আমি যদি আপনাদের একটা নোটিশ দেই, বা আমার পেইড কোর্সে যারা থাকে আমি তাদেরকে নোটিশ দিই, মনে করেন আমি আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিই, কথাটা আমি ইংলিশে কিভাবে বলবো, যে আই উইল আই উইল টেক ইউর ক্লাস অ্যাট 10 p.m. দেখেন, আজ রাত 10টায় আপনাদের ক্লাস নিব। এখন আমি যদি আপনাকে বলি, বলেন তো এটা কোন টেন্সে আমি লিখলাম, আপনারা প্রত্যেকেই বলবেন ফিউচার ইনডিফিনিট টেন্স। এখন আপনারা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে জয়েন করছেন, এখানে মনে করেন আরো অনেক অ্যাডমিন আছে। তো অন্য একজন একটা নোটিশ দিল যে আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। আমি না দিয়ে একজন নোটিশ দিল কি, আপনাদের আজকের ক্লাসটা রাত 10টায় নেওয়া হবে। এই কথাটা ইংলিশে কি হবে? কে নিবে এটা মেনশন করছে না, জাস্ট আপনাদের ক্লাসটি 10টায় নেওয়া হবে। ইংলিশে এরকম হয়, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 10 p.m. 10 p.m. এই যে উইল বি প্লাস টেকেন V3, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিটেন্সের প্যাসিভের স্ট্রাকচার। আর এই যে উইল প্লাস V1, এটা ফিউচার ইনডিফিনিটেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। এখানে এটা কেন হলো, এর মেইন রিজন হচ্ছে ক্লাস। ক্লাস কি নিজে নিজে শুরু হতে পারে? ক্লাসের কি হাত পা আছে? কেউ ক্লাস শুরু করলে সেটা হবে, বাট সাবজেক্টে জাস্ট ক্লাসটাকেই মেনশন করা, অর্থাৎ এটা ইনঅ্যাক্টিভ সাবজেক্ট। এই জন্য উইল বি প্লাস টেকেন, অর্থাৎ এটা প্যাসিভে আছে। এই প্যাসিভ জানতে হয়। কেন জানতে হয় এবার আমি আপনাদের বলি। মনে করেন আপনি আমার এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে জয়েন করছেন ফ্রি ক্লাস করার জন্য।
এখন যারা নতুন আছে অনেকেই বলে না যে এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, এখন কি ক্লাস হচ্ছে, আজকের ক্লাস কখন শুরু হবে, এরকম কথা আপনারা বলেন না? ডু ইউ নো দ্যাট প্রত্যেকটা কথাই প্যাসিভের। আপনি এই বাক্যগুলো যে কোনো একটা ইংরেজিতে করেন তো আপনি পারবেন না, আপনি বেঁধে যাবেন, বিশ্বাস করেন আপনি বেঁধে যাবেন। কি কি বললাম? এই গ্রুপে কি ইংরেজি ক্লাস হয়, এখন কি ক্লাস হচ্ছে, আজকের ক্লাস কখন শুরু হবে। জাস্ট এই বাক্যটা আপনি ইংলিশে করেন তো। জাস্ট আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংলিশে কি হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? এখানে 217 জন আছেন, একজন বলতে পারবেন এই বাক্যটা ইংরেজিতে কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই বাক্যটা ইংরেজিতে কি হবে? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে? এনিওয়ান ক্যান সে দ্যাট? বলেন। When our class be taken today? বলছেন হোয়েন আওয়ার ক্লাস উইল বি টেকেন টুডে, হয়নি। আর কেউ বলতে পারবেন আমাদের আজকের ক্লাসটি আমাদের কখন নেওয়া আজকের হবে? ক্লাসে কখন নেওয়া হবে? হ্যাঁ, এটা ইংলিশে কি হবে? As class today, take as class take it today. কেউ পারবেন, বলতে পারবেন? হচ্ছে না কারো, বলতে পারবেন কেউ? আর কেউ? First, our today's class, হয়নি। when will be taken? হোয়েন উইল বি টেকেনও না, হয়নি। তো দেখেন, এতগুলো স্টুডেন্ট আপনারা বলতে পারলেন না। ইভেন জানেন আমি একটা প্রতিষ্ঠানে ক্লাস নিতে গিয়েছিলাম চিটাগাঙে, 1200 স্টুডেন্ট প্লাস 53 জন টিচার ছিল, একটা বড় মাঠে ক্লাস নিয়েছিলাম, অডিটোরিয়ামে। তাদেরকে এই এই যে কোশ্চেনটা আমি বললাম না, এটা আমি জিজ্ঞাসা করেছিলাম প্যাসিভের ক্লাস, একজনও উত্তর দিতে পারেনি। ইভেন ওই প্রতিষ্ঠানের, একটা প্রাইভেট প্রতিষ্ঠান, মানে কিন্ডার গার্ডেন অ্যান্ড জুনিয়র হাই স্কুল যেটাকে বলা হয়, তো ওই প্রতিষ্ঠানের ইংলিশ টিচার যারা ছিলেন তাদের ভিতর থেকে একজন উত্তর দিয়েছিলেন, সেটাও ভুল হয়েছিল। কি বললাম? আমাদের আজকের ক্লাসটি কখন নেওয়া হবে, এই কথাগুলো আমরা হরহামেশা বলি না। দেখেন এই কথাটা ইংলিশে এরকম হয়, ওয়েন মানে কখন, এরপর উইল, এরপর আওয়ার ক্লাস, এরপর বি, এরপর টেকেন, তারপর টুডে। কি লিখলাম বলেন তো? আগে WH or দেন অক্সিলারি ভার্ব দেন সাবজেক্ট দেন বি প্লাস মেইন ভার্ব প্লাস টুডে এক্সটেনশন। When will our class be taken today? When will our class be taken today? এই যে বাক্যটা আমি লিখলাম, এইটা কতজনের ঠোঁটস্থ থাকে, ঠোঁটের উপর থাকে, কতজন এটা ইনস্ট্যান্টলি বলতে পারেন না ভেবে? আমরা পারি না। এটা প্যাসিভের ডিরেক্ট ব্যবহার বলে। আর এইটা না পারার কারণে, এই জিনিসটা সম্পর্কে অস্পষ্টতা থাকার কারণে আমরা ল্যাঙ্গুয়েজ পাই না। অনেকেই আমরা মনে করি আমি তো ইংরেজি জানি, আমি তো গ্রামার বুঝি, তারপরেও কেন কথা বলতে পারি না? আপনি যে প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহার না জানার কারণে কথা বলতে পারেন না, আপনি জানেন না। প্যাসিভ ভয়েস ইংলিশ ল্যাঙ্গুয়েজে বড় একটা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এইটা আমি আপনাদেরকে শেখাবো আমার 5th ফ্রি লাইভ ক্লাসে, যখন প্যাসিভের উপর ডিটেলসে ক্লাস নিব। প্রত্যেকে জয়েন করবে। এটা আপনি পারবেন না প্যাসিভ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না থাকে। আমরা অনেকেই মনে করি প্যাসিভ তো আমি জানি। কিভাবে জানি? এই যে আই ইট রাইস, আমি ভাত খাই, আমি যদি বলি এটা প্যাসিভ করেন আপনি সহজে করতে পারবেন, যে রাইস ইজ ইটেন, EATEN, ইটেন বাই মি, ভাত আমার দ্বারা খাওয়া হয়। কিন্তু আমি তো এই প্যাসিভ শিখাচ্ছি না, এটাকে ট্রান্সফরমেটিভ হইতে বলে। আমি কি শিখাচ্ছি জানেন? বাই ছাড়া প্যাসিভের ব্যবহার। সেটা কেমন? সেটা কেমন? মনে করেন আপনি শহরে থাকেন, আপনাদের গ্রামে একটা মসজিদ তৈরি করা হয়েছে, আপনি অনেক দিন পর একটা ছুটিতে, ঈদের ছুটিতে গ্রামে আসছেন, মসজিদে নামাজ পড়তে গেলেন আপনার বন্ধুর সাথে। আপনার বন্ধুকে বলছেন, বাহ, ইটস আ ভেরি বিউটিফুল মস, খুব সুন্দর একটা মসজিদ, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনার বন্ধুকে আপনি কি বললেন? বন্ধু, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? এই ধরনের কথা আমরা হরহামেশা বলি না। ইংলিশে করতে পারেন এই কথাটা? ইংলিশে ট্রান্সলেট করতে পারেন? এনিওয়ান ক্যান সে দ্যাট? এই কথাটা ইংলিশে বলেন তো, যে এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? কেউ বলতে পারবে? When would the mosque be built today? না। এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? কেউ বলতে পারবে না? Well, I can give a try right now, but I'm not willing to do that. দেখেন, এই জিনিসগুলো প্র্যাকটিক্যাল প্যাসিভ না জানার কারণে হয় না। আমি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলি, হয়েছে, গিয়েছে, থেকেছে, তখন এরকম হয়, হোয়েন হ্যাজ দ্য মস, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ড। আবার আমি যদি বলি এই মসজিদটা কবে তৈরি করা হয়েছিল, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি বলি, তখন হোয়েন ওয়াজ দ্য মস বিল্ড।
এই হচ্ছে এই সেন্টেন্স গুলোর ইংলিশ। তো এইখানে দেখেন আমি কোথাও বাই মি, বাই হিম, বাই হার, সাবজেক্ট অবজেক্ট, অবজেক্ট সাবজেক্ট এগুলো কিছু বলছি বা লিখছি না। এগুলো ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। এইটা আমরা জানি না বলে কথা বলতে পারি না। আপনি বাইরের একটা কান্ট্রিতে গেছেন, আপনার কিছু মাছ কেনা দরকার। আপনি একজনকে জিজ্ঞাসা করছেন, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ। আমার কিছু মাছ কেনা দরকার। সো এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, কথাটা ইংলিশে বলেন তো। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, ভেবে দেখেন, আপনি বলতে পারবেন না। কিন্তু এগুলো প্র্যাকটিক্যাল সেন্টেন্স, এগুলো আমাদের মুখ থেকে আমরা হরহামেশা ব্যবহার করি, বাট ইংলিশে পারি না, প্যাসিভের ডিরেক্ট ব্যবহার না জানার কারণে। এই জন্য প্যাসিভটা শিখতে হবে, প্যাসিভ খুবই গুরুত্বপূর্ণ। তো এটা আমি দেখাবো, এটার উপর ক্লাস আমি নিব। বাট আজকে যে বিষয়গুলো বললাম, প্রথম যে পার্টটা নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে একটা সেন্টেন্স কিভাবে লং হয়, কিভাবে বড় হয়, কিভাবে অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যবহারের মাধ্যমে ভার্বকে হাউ, হোয়ার, ওয়েন, হোয়াই দ্বারা কোশ্চেন করলে সেন্টেন্স বড় করা যায়। আরেকটা বিষয় আমি এখানে কি দেখালাম, আমরা কথা বলতে পারি না কেন, স্পোকেন ইংলিশটা কি, কথাকে ঘুরাতে পারি না। আমি যে সময় অনুযায়ী কথা বলতে চাচ্ছি, যখন কমিউনিকেশন করছি, কনভারসেশন করছি, একটা স্টেবল টাইমে কথাকে রেখে বলতে পারছি না, সময় পরিবর্তন করতে হচ্ছে। এই পরিবর্তন অনুযায়ী ভার্বের ফর্মের পরিবর্তন হয়, টেন্সের স্ট্রাকচার মানে ভার্বের ফর্মের পরিবর্তন। এইটা আমি ইনস্ট্যান্টলি করতে পারি না বলে কথা বলতে পারি না। তো এটা করতে হবে, অর্থাৎ কথা ঘুরানো শিখতে হবে, টাইমের পরিবর্তন। আরেকটা কথা কি বলছি, শুধু টেন্স দিয়ে, টেন্সের টোটাল 12টা স্ট্রাকচার আছে, এইটা দিয়ে মনের সব ভাব প্রকাশ করা যায় না। মনের হোল সেন্স প্রকাশ করার জন্য টেন্সের সাথে মডাল আর সেমি মডাল ভার্বের ব্যবহার শিখতে হবে। তাহলে এটাকে আরো ব্রড করা যাবে, একটা পার্টিকুলার ভার্বকে আরো অনেকগুলো ওয়েতে প্রকাশ করা যাবে। আর এইটা যারা পারবে, সে যে কোনো কথা ইংলিশে বলতে পারবে, বাংলায় ভেবে বা হোয়াট এভার, মানে যে কোনো সেন্স মেনটেন করে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। এই কনসেপ্টটুকুকে আমি অ্যাটলিস্ট ক্লিয়ার করতে পারলাম আপনাদের সামনে। কেউ কিছু বুঝতে পারছেন, নতুন কিছু শিখতে পারছেন? ল্যাঙ্গুয়েজটা সম্পর্কে কি নতুন কোনো কনসেপ্ট বা ধারণা পেয়েছেন? মনে হয়েছে যে এই যে 1.5 ঘন্টা আমি একটা ক্লাস করলাম একটানা, আমি নতুন একটা কনসেপ্ট পেয়েছি বা কিছু শিখতে পেরেছি বা আমার কাজে লেগেছে, বা ভাষা শেখার জন্য এই ওয়েটা ফলো করা দরকার? Good. এইবার দেখেন, ধন্যবাদ। আপনি আমার সাথে লেগে থাকলে ইনশাল্লাহ আপনি খুব কম সময়ের ভিতর পারবেন, এতটুকু বলতে পারি। আমি খুবই পরিশ্রম করে পড়াই, এটা একদিনে বুঝবেন না। আপনারা ক্লাসগুলো করতে থাকেন। এই ক্লাসের জন্য তো আর আপনি টাকা দিচ্ছেন না আমাকে, একটা পয়সা দিচ্ছেন? দিচ্ছেন না। ভালো লাগলে করবেন, পজিটিভ মাইন্ডে নিতে পারলে করবেন, না লাগলে করবেন, আপনার ব্যাপার। বাট যারা আমাকে পজিটিভ মাইন্ডে নিয়ে করতে পারবে, কারণ আমি 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিটের কন্টেন্ট দেখাই না, আমি লং টাইম ধরে ক্লাসগুলো নিয়ে থাকি। আমারও পেইড কোর্স আছে, খালি খালি কেউ পড়ায় না, পড়ায় না, যেটা সত্য সেইটাই। আমারও পেইড কোর্স আছে, তার বিজ্ঞাপন আমিও দেই, আমি দিব। বাট কখন? আগে আপনারা শেখেন, আগে আপনারা বোঝেন, তারপর যদি মনে হয় এটা ইফেক্টিভ, কাজে লাগার মতো, আপনার যদি মনে হয় আপনি ফ্রি ক্লাসগুলো থেকেই ডেভেলপমেন্ট পেয়ে যাচ্ছেন, জাস্ট এগুলোই করেন। আপনার যদি মনে হয় আপনি একটা মেন্টরের অধীনে থেকে ধারাবাহিকভাবে গোছানো পদ্ধতিতে এগোবেন, পার্সোনাল সেশনের মাধ্যমে ল্যাঙ্গুয়েজটাকে ডেভেলপ করবেন, তাহলে আপনি সেইটা করবেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। বাট আপনি আগে এইটা তো দেখবেন যে ভাষাটা কিভাবে শিখতে হয়, এর ভিতরে কি আছে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, কারেক্ট ওয়েটা কি, স্ট্র্যাটেজিটা কি, এগুলো না বুঝলে আপনি কিভাবে শিখবেন? আর আবারও বলছি, 10 মিনিট, 15 মিনিটের কন্টেন্ট থেকে ভাষা শেখা যায় না। তো এখন আমি আপনাদের আর 15টা মিনিট আমাকে একটু টাইম দিবেন। যে বিষয়টা আমি দেখাবো সেটা হচ্ছে, আমি তো দেখালাম কিভাবে সেন্টেন্স বড় করতে হয়, কিভাবে সেন্টেন্স ঘোরাতে হয়। এখন দেখা ইংলিশে কিভাবে স্পিকিং করবেন, ইংলিশে কিভাবে সার্টেন টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন। যারা ছোট ছোট সেন্টেন্স গুলো থেমে যান, যারা স্পিকিং করতে পারেন না, একটা সার্টেন টপিকের উপর স্পিকিং করার জন্য বা প্রেজেন্টেশন দেওয়ার জন্য ঠিক কি করা দরকার, এটা এখন আপনারা একটু এই জায়গাটা থেকে দেখেন। এখানে আমি কি বলছি, ল্যাঙ্গুয়েজটা শেখার মেইন জায়গাটা কি, মেইন পয়েন্টটা কি, যে আমরা টাইমের চেঞ্জ করতে পারি, এটা শিখতে হবে। মনে করেন এখানে একটা টপিক আপনাকে আমি দিলাম, যে হোয়াট ডু ইউ ডু এভরিডে, প্লিজ স্পিক অ্যাবাউট ইউর ডেইলি অ্যাক্টিভিটিস। আপনি প্রতিদিন কি করেন, আপনার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে আপনি ইংলিশে ডেসক্রাইব করেন, আমার সামনে বলেন। বলতে পারবেন? কিভাবে বলবেন, কিভাবে এই টপিকের উপর প্রেজেন্টেশন দিবেন? একটা কথা মনে রাখবেন, যে কোনো টপিকের উপর স্পিকিং করার আগে বা কথা বলার আগে তার ব্যাকগ্রাউন্ডটা বুঝতে হবে। অর্থাৎ আমার সেন্সটা কেমন, টাইমিংটা কেমন, ব্যাকগ্রাউন্ডটা কেমন, অর্থাৎ কোন টাইম মেনটেন করে কথা বলতে হবে। আমার কোশ্চেনটা কি, যে আপনি প্রতিদিন কি করেন, তাহলে আমি প্রতিদিন কোনো কাজ করি। রেগুলার কোনো কাজ যখন ডেসক্রাইব করতে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মাধ্যমে করতে হয়, সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তো এখানে একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে যে সে প্রতিদিন কি করে। এইটা আপনি একবার, দুইবার, তিনবার পড়েন, পড়ার পর
এইখানে আপনি যে কাজগুলো করেন সেইটাকে ইনপুট করেন, সেইটা আপনি ডেসক্রাইব করেন। তো দেখেন কিভাবে প্রেজেন্টেশন দিচ্ছে। প্রেজেন্টেশন দেওয়ার ওয়েটা কি, জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার, বোঝার চেষ্টা করেন। কি বলছে, কথা বলতে গেলে, প্রেজেন্টেশন দিতে গেলে ভালো একটা গ্রিটিংস দিতে হয়, তাই না, একটা ইন্ট্রোডাকশন লাগে। তো এইখানে দেখেন বলছে, আসসালামু আলাইকুম, গুড আফটারনুন ইউ অল, আই এম সাকিব বিফোর ইউ, অর্থাৎ আপনাদের সামনে আমি সাকিব বলছি। আই এম রিয়েলি গ্ল্যাড টু শেয়ার মাই ফিলিংস, আমি সত্যি আনন্দিত আমার অনুভূতিটা ব্যক্ত করতে পেরে। আই উইল ট্রাই টু সে সামথিং অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, আমি আমার প্রতিদিনের কাজকর্ম সম্পর্কে কিছু বলার চেষ্টা করব। এবার কি বলছে দেখেন, আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং এভরি ডে, আমি প্রতিদিন খুব সকালে ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ মাই টিথ, আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি দাঁত ব্রাশ করি, আমি মুখ ধুই ফজরের নামাজের জন্য। আফটার দ্যাট আই ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করি। দেন আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হই এবং আমার ব্রেকফাস্ট করি। আই গেট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM। প্রত্যেকটা বাক্যে দেখেন সাবজেক্টকে আই, আমি কোন কাজটা করি, এরপরেই ভার্ব। ইংলিশে সেন্টেন্স তৈরি করতে গেলে সাবজেক্টের পরেই ভার্ব লাগে, এবং ভার্বের কোন ফর্মটা আছে, প্রেজেন্ট ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে কি, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সেন্টেন্স। একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে, রেগুলার ওয়েতে করে, প্রতিদিন করে। দেখেন ভার্বগুলোকে আমি ইয়েলো কালার দিয়ে হাইলাইট করেছি। দেন আই স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করি। আই টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করি। আফটার দ্যাট আই কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, 5টায় অফিস থেকে বাসায় আসি। দেন আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আই লার্ন ইংলিশ ফর 1 hour, আই টেক মাই ডিনার অ্যাট 10 PM, দেন আই গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। দ্যাটস অল অ্যাবাউট মাই ডেইলি অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তো একটা কাজ কেউ অ্যাজ ইউজুয়াল করে সেটা বর্ণনা করলো, এইখানে আপনি যে কাজটা করেন সেইটা বর্ণনা করেন। কেন আপনি পারবেন না, জাস্ট ভার্বটাকে চেঞ্জ করেন, দেখবেন এক্সটেনশন বা অবজেক্ট অটোমেটিক্যাল চেঞ্জ হবে। এখন আপনাদের মেইন যে কথাটা আমি বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমরা ইংরেজি ভাষাটা পারি না কেন, সময়ের পরিবর্তন করতে পারি না। মানেটা কি, যেমন দেখেন এখন রাত 11টা 34 বাজে, কত, 11টা 34। আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে ভাই বা ম্যাডাম, আপনি আজকে সারাদিন কি করেছেন, হোয়াট ডিড ইউ ডু টুডে, অথবা আপনি গতকাল সারাদিন কি করেছিলেন, হোয়াট ডিড ইউ ডু ইয়েস্টারডে, এইটাকে আপনি ইংলিশে কিভাবে ডিসক্রাইব করবেন? এখন আপনি কি আমাকে বলবেন, আপনি যদি বাংলায় বলেন কেমন হতে পারে, স্যার আমি আজ খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম, ফজরের নামাজ পড়েছিলাম, তারপর একটু এক্সারসাইজ করেছিলাম, এই খাবারগুলো খেয়েছিলাম, এটা করেছিলাম, ওটা করেছিলাম, এখানে গিয়েছিলাম, আমার এক কলিগের সাথে দেখা করেছিলাম, লাঞ্চ করেছিলাম, বিকালে বাসায় এসেছিলাম, মাগরিবের নামাজ পড়েছিলাম, একটু খবরের কাগজ পড়েছিলাম, দেন ডিনার করলাম। এই যে কথাগুলো আমি বলছি, করেছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, এই যে বাংলা, এইটাকে আপনি ইংলিশে কিভাবে ডেসক্রাইব করবেন? এটা অতীতের কথা, তখন কিন্তু পাস্ট টেন্স ব্যবহার করতে হবে। পাস্ট টেন্স মানে কি, সাবজেক্টের পর মেইন ভার্বের পাস্ট ফর্ম, এই ভার্বের চেঞ্জ করাটা আমাকে শিখতে হবে। কি বলছি, কথা বলতে পারি না কেন, টাইম অনুযায়ী ভার্বের ফর্মের চেঞ্জ করতে পারি না। দেখেন এখানে কি বলছেন, এইখান থেকে দেখেন বডি পার্ট থেকে বলছে আই গট আপ আর্লি ইন দ্য মর্নিং ইয়েস্টারডে, অর্থাৎ আই গেট আপ মানে আমি ঘুম থেকে উঠি। যখনই গট আপ বলছে, গেটের পাস্ট ফর্ম গট, বাংলা অর্থ হচ্ছে কি, আমি গতকাল খুব সকালে ঘুম থেকে উঠেছিলাম। বাংলাটা বোঝেন, আওয়ার মাদার টাং ইজ বাংলা। প্রাইমারি লেভেলে যখনই ইংলিশ শিখতে যাবেন, ইংলিশে কিছু লিখতে যাবেন, বলতে যাবেন, দেখবেন আপনার ব্রেনে আগে বাংলাটা চলে আসবে, সেটাকে কম্পেয়ার করতে হবে। দেন আই ব্রাশ মাই টিথ, তারপর আমার দাঁত ব্রাশ করেছিলাম। আই ওয়াশ মাই ফেস অ্যান্ড টুক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, তারপর আমি মুখ ধুয়েছিলাম এবং ফজরের নামাজের জন্য উজু করেছিলাম। আফটার দ্যাট আই ডিড সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করেছিলাম। আই রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টুক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হয়েছিলাম এবং আমার ব্রেকফাস্ট করেছিলাম। দেন আই গট রেডি টু গো টু অফিস অর কলেজ অ্যাট 9:30 AM, আমি 9:30টার দিকে অফিসে যাওয়ার জন্য রেডি হয়েছিলাম। আই স্টার্টেড মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করেছিলাম। আই টুক লাঞ্চ, দেখেন টেকের পাস্ট ফর্ম টুক, গেটের পাস্ট ফর্ম গট, স্টার্টেড পাস্ট ফর্ম স্টার্টেড। হ্যাঁ, আই টুক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় আমার লাঞ্চ করেছিলাম। আফটার দ্যাট আই কেম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, 5টায় অফিস থেকে বাসায় ফিরেছিলাম। আই স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটিয়েছিলাম। দেন আই লার্ন ইংলিশ ফর 1 hour, 1 ঘন্টার জন্য ইংরেজি শিখেছিলাম। আই টুক মাই ডিনার অ্যাট 10 PM, আমি 10টায় আমার ডিনার করেছিলাম। আই ওয়েন্ট টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM, আমি 11টায় বেডে ঘুমাতে গিয়েছিলাম। দ্যাটস অল অ্যাবাউট মাই ইয়েস্টারডে অ্যাক্টিভিটিস, থ্যাঙ্কস ফর পেশেন্স হিয়ারিং। তাহলে পড়েছিলাম, গিয়েছিলাম, থেকেছিলাম, খেয়েছিলাম, এই কথাগুলো বলতে গেলে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করতে হচ্ছে। লার্নের পাস্ট ফর্ম লার্ন বা লার্নও বলা যায়। স্পেন্ডের পাস্ট ফর্ম স্পেন্ড, এটা যদি আপনি না জানেন, ওয়াজ, ডিড, এগুলো দিয়ে কিন্তু কথা বলতে পারবেন না। অনেকে স্পেন্ডেড বলে ফেলে, মনে করে বেশিরভাগ ভার্বের পাস্ট ফর্ম ইডি থাকে, বাট না,
সেন্ড, সেন্ড, কামের ফার্স্ট ফর্ম কি? কেম। এগুলো জানতে হবে। এইভাবে অতীতের যে কোনো কিছু ডিসক্রাইব করা যায়। এখন আমি যদি আবার আপনাকে টাইমের চেঞ্জ করে দিই, কথা কেন বলতে পারি না? সময়ের পরিবর্তন করতে না পারার কারণে। আমি যদি এখন বলি যে ভাই বা ম্যাডাম, আপনারা তো আমার ক্লাস করছেন, আপনি আগামীকাল কি করবেন? হোয়াট উইল ইউ ডু টুমোরো? হোয়াট উইল বি টুমোরোস অ্যাক্টিভিটিস? আপনার আগামীকালকে সারাদিনের কাজ কি হবে? আপনি কি বলবেন? যে স্যার আমি আগামীকাল এই টাইমে ঘুম থেকে উঠবো, ফজরের নামাজ পড়বো, ব্রেকফাস্ট করবো, এখানে যাব, এর সাথে দেখা করব, এই টাইমে একটু ঘুরতে যাব, তারপর বাসায় আসবো, তারপর ভালো লাগলে আবার আপনার ক্লাসে জয়েন করব। এই যে যাব, খাবো, করব, চলবো, পড়বো, লিখবো, এগুলো বলতে গেলে ফিউচারের ব্যবহার করতে হয়। সেটা কিভাবে করবেন? এই দেখেন, এই জায়গায় কি বলছে, এই বডি পার্ট দেখেন, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। ফিউচার টেন্স মানে সাবজেক্টের পর শ্যাল বা উইল প্লাস মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম, নট পাস্ট, এই ফর্মটা না কিন্তু, পাস্ট ফর্ম, এই যে প্রেজেন্ট ফর্মটা বসে, অর্থাৎ শ্যাল বা উইল ব্যবহৃত হয়। সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, আই বা উই এর সাথে শ্যাল ব্যবহার করা যায়, ইউ, হি, শি, দে, থার্ড বা সেকেন্ড পার্সনের সাথে শ্যাল এর ব্যবহার করা যায় না। বাট উইলটাকে ফার্স্ট, সেকেন্ড, থার্ড সব পার্সনের সঙ্গে ব্যবহার করা যায়, এবং মডার্ন গ্রামার অনুযায়ী সব জায়গায় উইলের ব্যবহার হয়। এই জন্য শ্যালকে স্কিপ করে সব জায়গায় যদি উইলের ব্যবহার করেন, তাহলে আর কোনো কনফিউশন থাকে না। যেমন দেখেন এখানে কি বলছে, এখানে জাস্ট একজনের একটা স্যাম্পল অ্যান্সার দেওয়া আছে, আপনারটা আপনি বসান। দেখেন কি বলছে, আই উইল গেট আপ আর্লি ইন দ্য মর্নিং টুমোরো। আমি আগামীকাল খুব সকালে ঘুম থেকে উঠবো। দেন আই উইল ব্রাশ মাই টিথ, আমি দাঁত ব্রাশ করব। আই উইল ওয়াশ মাই ফেস অ্যান্ড টেক অ্যাবলিউশন ফর ফজর প্রেয়ার, আমি মুখ ধুবো এবং ফজরের নামাজের জন্য উজু করব। আই উইল ডু সাম এক্সারসাইজ, আমি কিছু ব্যায়াম করব। আই উইল রিফ্রেশ মাই সেলফ অ্যান্ড টেক মাই ব্রেকফাস্ট, আমি ফ্রেশ হব, তারপর আমার ব্রেকফাস্ট করব। দেন আই উইল গেট রেডি টু গো টু অফিস অ্যাট 9:30 AM, আই উইল স্টার্ট মাই ওয়ার্ক, আমার কাজ শুরু করব। আই উইল টেক লাঞ্চ অ্যাট 2 PM, আমি 2টায় লাঞ্চ করব। আফটার দ্যাট আই উইল কাম ব্যাক ফ্রম অফিস অ্যাট 5 PM, 5টায় অফিস থেকে বাসায় ফিরবো। দেন আই উইল স্পেন্ড সাম টাইমস উইথ মাই ফ্যামিলি, আমার পরিবারের সাথে কিছু সময় কাটাবো। আই উইল লার্ন ইংলিশ ফর 1 hour, দেন আই উইল টেক মাই ডিনার অ্যাট 10 PM, 10টায় ডিনার করবো। আই উইল গো টু বেড ফর স্লিপিং অ্যাট 11 PM। এই যে যাবো, খাবো, পড়বো, চলবো, এটা বলতে গেলে জাস্ট সাবজেক্টের পরেই উইল প্লাস আপনি যে কাজটা করছেন সেই কাজটাকে আপনি বসান, দেখবেন বাকিটা অটোমেটিক্যালি চলে আসবে। একবার ভেবে দেখেন তো, ইংলিশে কথা বলা খুব কঠিন না। সাবজেক্ট সাবজেক্টের জায়গায়, অবজেক্ট অবজেক্টের জায়গায়, কথার পরিবর্তন, কালের পরিবর্তন, সময়ের পরিবর্তনের জন্য পরিবর্তনটা কোথায় করতে হয়? ভিতরে ভার্বের ফর্মে। আমরা পারি না কেন? Just এই জায়গাটায় পরিবর্তন করতে না পারার কারণে। যদি মনে হয় আপনি ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখতে চান, এগুলো দরকার বা প্রয়োজন, এগুলো আপনি স্ক্রিনশট দিয়ে নেন, এটা 2 বার 3 বার পড়েন, নিজের মতো করে একটা প্রেজেন্টেশন ক্রিয়েট করেন। অনেকে বলে আপনার পেইড কোর্স আর ফ্রি কোর্সের পার্থক্য কি? দেখেন পার্থক্য এইটাই, আপনি ফ্রি ক্লাস করছেন, আপনি এখানে দেখতেছেন আমি পড়াচ্ছি, এটা কি হচ্ছে জানেন? ওয়ান ওয়ে কমিউনিকেশন। এটা তো সায়েন্স না বা ম্যাথ না, যে অন ওয়ে কমিউনিকেশনের মাধ্যমে আমি ভালোভাবে বোঝালাম, দেখালাম, আপনি ব্রেন খাটাই বুঝলেন, হয়ে গেল না। এটা একটা ল্যাঙ্গুয়েজ, একটা ভাষা। ভাষা শিখতে গেলে অলওয়েজ টু ওয়ে কমিউনিকেশনের প্রয়োজন হয়। অর্থাৎ আমি এটা দেখাই দিলাম, এরপর আপনি এটা তৈরি করে আনবেন, এরপর আপনি এটার উপর আমাকে স্পিকিং করবেন, প্রেজেন্টেশন দিবেন আমার সামনে, সেখানে ভুল হলে আমি আপনাকে ধরাই দিব। টু ওয়ে কমিউনিকেশন ছাড়া কি ভাষা শেখা সম্ভব হয়? হয় না। আমি যত ভালো ক্লাস নেই, যত ভালো টিচারের কাছে যান, 1000টা ক্লাস করে কোনো লাভ হয় না যদি না আপনার মুখ থেকে আপনি কথা বের করেন। বিকজ ইউ আর লার্নিং আ ল্যাঙ্গুয়েজ। ভাষা শিখতে গেলে চুপ করে বোবা থেকে দেখে শুনে ভাষা শেখা যায় না। আপনার মুখ দিয়ে কথা বের করতে হবে। ইউ হ্যাভ টু স্পিক, ইউ হ্যাভ টু ক্রিয়েট অ্যান আইডিয়া ফ্রম ইউর ওন ব্রেইন অ্যান্ড প্রোভাইড ফ্রম ইউর ওন মাউথ। মুখ দিয়ে কথা বের করতেই হবে। কথা না বললে কখনোই শিখতে পারবেন না। আজকে কথা বলা শুরু করেন, একটা কনফিডেন্ট পেয়ে যাবেন, নিজের ভিতরে একটা প্লেজার কাজ করে। যে একবার ইংলিশে কথা বলতে পারে, একবার যে কথা বলা শুরু করতে পারে, সে আর কখনো বলে না। ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে রকেট সায়েন্সের প্রয়োজন হয় না, আহামরি ব্রেনের প্রয়োজন হয় না। জাস্ট ইউ নিড প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যতই লিটারেট হন, যত অশিক্ষিত হন, আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে ভাষা শিখাই দিব। যদি আপনার সেই জেদটা থাকে, সেই ইচ্ছা শক্তিটা থাকে, সেই ড্রিমটা থাকে যে আমি ইংলিশ শিখবো, আপনি পারবেন। শুধুমাত্র আপনাকে কারেক্ট কিছু স্ট্র্যাটেজি আর টেকনিক মেনটেন করে এগোতে হবে। আমরা পারি না, আমরা বিভিন্ন জায়গা থেকে দেখতে থাকি, ধারাবাহিকতা মেনটেন করতে পারি না। এই জন্য দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যেতে থাকে। আপনিও শিখে যান, শেখা শেষ নামাতে পারেন। বাট ল্যাঙ্গুয়েজটা খুব কঠিন না। এই যে প্রায় 2 ঘন্টা হতে যাচ্ছে একটা ক্লাস আমি নিচ্ছি, একবার আপনি এই ক্লাসটা আরেকবার পারলে রিপিট করে দেখবেন। আমি তো রেকর্ডেড ক্লাস পিডিএফ দিব, কি ছিল এই একটা ক্লাসে। আপনারা যে কোনো জায়গা থেকে পেইড কোর্স করবেন আর আমার এই ফ্রি ক্লাসগুলো করে যাবেন,
যদি বেটার কিছু না পান তখন আপনি বলবেন। তো যদি মনে হয় এগুলো ভালো লাগার মতো বা কাজে লাগার মতো, আপনারা নিজেদের মতো করে প্রেজেন্টেশনগুলো তৈরি করবেন। আর যারা এর আগের ব্যাচগুলোতে আমার ফ্রি ক্লাস করেছেন, সময়ের কারণে টাকার কারণে পেইড কোর্সে ভর্তি হতে পারেননি, তারা দ্রুত ভর্তি হতে পারেন, কারণ এই মাসেই আমাদের নতুন পেইড ব্যাচ আছে 11 তারিখ থেকে, অর্থাৎ আগামী সোমবার থেকে। তার আগে ফ্রি ক্লাসগুলো রেগুলার হবে। দেখেন এতক্ষণ তো আমি পড়ালাম, আমি ক্লাস নিলাম, আপনারা দেখলেন, শিখলেন। এখন আমি আমার পেইড কোর্সের স্টুডেন্টসদেরকে কিভাবে পড়াই, কিভাবে সেটা দেখে যান। আমি আপনাদের কাছে টাকা চাচ্ছি না। এটা আমার কোর্সে যারা ভর্তি হওয়ার তারা এমনিতেই হয়, বাংলাদেশ থেকে হয়, ইন্ডিয়া থেকে হয়, বাইরের বিভিন্ন কান্ট্রি থেকে প্রবাসী স্টুডেন্ট আছে, সিঙ্গাপুর, হংকং, সাইপ্রাস, কুয়েত, কাতার, ইউএসএ, ইউকে থেকে অনেক স্টুডেন্ট ক্লাস করছে, অন টু অন ক্লাস করে, ব্যাসে ক্লাস করে, অনেক আছে। তো আহ, আহ, এটা বলা লাগে না, যারা ভর্তি হয় এমনিতেই হয়। কিন্তু আমি কিভাবে পড়াই আমার স্টুডেন্টদেরকে, তাদের কোর্স প্ল্যানটা কি, এটা আপনি দেখে যান। আপনার ভর্তি হওয়ার দরকার নেই, আপনি ফ্রি ক্লাসগুলো করে যান, অনেক বেনিফিট পাবেন। আর যারা ভর্তি হতে চান তারা হবেন। আর যারা ভর্তি হবেন না, আপনি যদি এটুকু বুঝতে পারেন যে এই লোকটা তার স্টুডেন্টদের কিভাবে পড়ায়, তার প্ল্যানটা কি, এটা আপনি আপনার ব্রেনে জেনারেট করে ডেভেলপ করে আপনি নিজের মতো করে আরো সুন্দরভাবে শিখতে পারছেন, আপনি একটা ইনফরমেশন পাচ্ছেন। তো একবার দেখেন, এটা আমি আপনাদের দেখাই দিই। নতুন ব্যাচ আগামী 11 তারিখ থেকে শুরু হবে। যারা আগের ব্যাচগুলোতে ফ্রি ক্লাস করছেন, করতে পারেন, একদম শুরু থেকে করতে পারবেন। আমার এই কোর্সটা হচ্ছে সম্পূর্ণ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর হবে, অর্থাৎ কমপ্লিট ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর। বেসিক গ্রামার থেকে শুরু করে স্পোকেন ইংলিশ, রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন সবকিছু দেখাবো। প্র্যাকটিক্যাল ওয়েতে ল্যাঙ্গুয়েজটা শেখাবো। 1 ঘন্টা ক্লাস টাইম থাকবে, সপ্তাহে 4 দিন ক্লাস। আর ক্লাসগুলো হবে শনি সোম রবি, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, রাত 10টা থেকে 11টা। 3 মাসের কোর্স। 3 মাসের ভিতরে আপনি ইংলিশে এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন। যদি 3 মাসের ভিতরে না পারেন, আপনি যদি আরো সময়ের প্রয়োজন হয় সেটা আপনি পাবেন, তার জন্য আলাদা কোনো টাকা দিতে হবে না। আমার এই কোর্সের কোর্স ফিটা হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরে আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হবেন আপনি থাকতে পারবেন, বাড়তি কোনো টাকা দিতে হবে না। এবং যারা একবারে 2,000 টাকা দিতে না পারে, আমি এই সুযোগটাও দিয়ে থাকি, 1,000 টাকা অ্যাডভান্স করেও ক্লাস শুরু করতে পারবেন, বাকি টাকাটা পরবর্তী মাসে দিলেও হবে। এভাবে আপনারা করতে পারবেন, আমি সেভাবে নিয়ে থাকি। এই সুযোগটা কেউ দেয় না, কোনো কোর্সে আপনি দেখবেন না যে অর্ধেক অর্ধেক করে টাকা নেয়, এটা আমি নিয়ে থাকি, কারণ সবাই তো একসাথে পে করতে পারেন। আর এই কোর্সটা যে কোনো বয়সের যে কেউ করতে পারবেন, এবং কমপ্লিট ল্যাঙ্গুয়েজটা প্রফেশনালি শিখে আপনার স্ব স্ব সেক্টরে কাজে লাগাতে পারবেন। আপনি স্টুডেন্ট হন, হাউস ওয়াইফ, টিচার, অফিসার, জব হোল্ডার, ফ্রিল্যান্সার বা ইমিগ্রেন্ট যারা প্রবাসী আছেন, বা যারা আইএলটিএস এর প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য খুব ইফেক্টিভ একটা কোর্স হবে। আমার আমার এই পেইড কোর্সটাতে প্রত্যেকটা ব্যাচে সর্বোচ্চ 30 জন করে স্টুডেন্ট থাকবে। প্রত্যেকটা ব্যাচ এই রাতেই হয়, রাত 10টাতেই নতুন ব্যাচ শুরু হবে, যাতে করে স্টুডেন্ট, চাকরিজীবী বা অন্য পেশার মানুষেরা সময় বের করে ক্লাসগুলো করতে পারে। মানে বেশিরভাগ ক্লাসগুলো হাউস ওয়াইফ যারা আছেন, বা যারা জব হোল্ডার, বা যারা স্টুডেন্ট, তারাই করে থাকে। আহ এইভাবে ওয়ার্ড বা পাওয়ার পয়েন্ট স্লাইডের মাধ্যমে আমি ক্লাসগুলো নিয়ে থাকি। আপনারা যারা ফ্রি ক্লাস করছেন, প্রত্যেকটা ক্লাসের রেকর্ড এবং পিডিএফ ফাইল দিব। যারা পেইড কোর্সে আসবেন, তারাও প্রিমিয়াম ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইল নেবেন। আর একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলের প্রত্যেকটা বিষয় পড়াবো। একজন স্টুডেন্ট শুধু স্পোকেন নয়, সম্পূর্ণ ভাষাটা যাতে ডেভেলপ করতে পারে সেভাবেই আমি শেখাই। আর টোটাল 70টা ক্লাস এই কোর্সে থাকবে। প্রথম 10টা ক্লাস থাকবে বেসিক গ্রামারের উপর, যাতে করে আপনার ইংরেজির ভিত্তিটা মজবুত হয়। কম্পালসারি কিছু গ্রামেটিক্যাল টপিক আমি পড়াবো, যাতে করে আপনি ইনস্ট্যান্টলি একটা প্রেজেন্টেশন দিতে পারেন আপনার অডিয়েন্সের সামনে, আপনার স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে একটা ভাইবা ফেস করতে পারেন ইংলিশে, ক্রিয়েটিভ ওয়েতে যে কোনো কিছু লিখতে পারেন। শুধু স্পোকেন করালে ক্রিয়েটিভ পাওয়ারটা থাকে না। আমি যতটুকু শেখাবো ততটুকুর ভিতরে আটকে যাবেন, বাট বেসিক গ্রামারটা জানা থাকলে নিজের মতো করে একটা প্যারাগ্রাফ, কম্পোজিশন, সিভি লিখতে পারবেন, কোনো কনফিউশন ছাড়া, গ্রামাটিক্যাল মিস্টেক ছাড়া। এবং এগুলো ধারাবাহিকভাবে প্রত্যেকটা ক্লাস হবে। এরপর 30টা ক্লাস থাকবে স্পোকেন ইংলিশের উপর। ইংলিশে কথা বলার জন্য যা কিছু লাগে, টেন্স, মডেল, সেমি মডেল, এগুলো সবই এখান থেকে পাবেন। হোয়াট এভার ইউ থিঙ্ক ইন বাংলা, ইউ উইল বি এবল টু স্পিক ইন ইংলিশ। এরপর আবার 40 থেকে 50 নাম্বার ক্লাসগুলো থাকবে ফ্রি হ্যান্ড রাইটিং এবং অ্যাডভান্স লেভেলের গ্রামারের উপর, অর্থাৎ রাইটিং এর উপর 10টা মাস্টার্স ক্লাস আছে এখানে। এরপর 50 থেকে 70 নাম্বার ক্লাসগুলো থাকবে আপনার ওরাল ডেভেলপমেন্টের জন্য, অর্থাৎ মুখের ফ্লুয়েন্সি নিয়ে আসার জন্য। কনভারসেশন প্র্যাকটিস, নিউজ পেপার ট্রান্সলেশন এবং প্রেজেন্টেশন ক্লাস। সার্টেন টপিক থাকবে, আইএলটিএস এর কিউ কার্ড টপিক থাকবে, কোশ্চেন থাকবে, অ্যান্সার থাকবে। অ্যান্সার গুলো আমি অ্যানালাইসিস করে দিব, দেন আপনাকে প্রেজেন্টেশন তৈরি করতে হবে। আপনি আমার সামনে সেটা প্রেজেন্ট করবেন, ভুল হলে আমি ধরাই দিব। এছাড়া আমার ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, সেখানে আপনারা ওয়েল এনভায়রনমেন্টে প্র্যাকটিস করতে পারবেন। ছেলেদের এবং মেয়েদের আলাদা আলাদা গ্রুপ থাকে সেই ল্যাঙ্গুয়েজ ক্লাবে। তো এইভাবে করাতে থাকলে আপনি কেন পারবেন না? উইদিন 3 মান্থ ইউ উইল বি এক্সপার্ট অ্যান্ড ফ্লুয়েন্ট ইন ইংলিশ। বেসিক গ্রামার, স্পোকেন ইংলিশ, দেন ফ্রি হ্যান্ড রাইটিং, কনভারসেশন, ট্রান্সলেশন, প্রেজেন্টেশন।
কেন আপনি পারবেন না? আর টোটাল কোর্স ফি হচ্ছে 2,000 টাকা। এই 2,000 টাকার ভিতরেই আপনি যত দিন না পর্যন্ত এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হতে পারবেন, থাকতে পারবেন। যারা ইন্ডিয়া থেকে আসেন তারা গুগল পে বা ফোন পে করে ক্লাস করতে পারবেন। এই যে দুইটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে 2,000 টাকা পে করে জানালে আমি আপনাদের পেইড কোর্সের প্রাইভেট ব্যাচে অ্যাড করে নিব। আপনারা আগামী সোমবার অর্থাৎ 11 তারিখ থেকে পেইড কোর্সের নতুন ব্যাচ শুরু হবে, ভর্তি হতে পারবেন যারা হতে চান। টোটাল 30 জন করে থাকবে প্রত্যেকটা ব্যাচে। আর এই দুইটা আমার কন্ট্যাক্ট নাম্বার, আপনারা নিয়ে রাখতে পারেন। আজকের ক্লাসের যে রেকর্ড পিডিএফ ফাইল যারা চান, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পার্সোনালি নক করলে আমি দিয়ে দিব। এছাড়া আমি গ্রুপেও দিয়ে দিব। যদি মনে হয় এই লোকটা পড়াতে পারে, বোঝাতে পারে, টেকনিক ভালো, হয়তো আমি শিখতে পারবো, আমাকে যদি পজিটিভ মাইন্ডে নিতে পারেন, যদি বিশ্বাস থাকে, যদি ভরসা থাকে, যদি মনে করেন আমি গোছানো পদ্ধতিতে একটা মেন্টরের অধীনে থেকে এগোতে চাই, তারা করতে পারেন। যদি মনে হয় এই ল্যাঙ্গুয়েজটাকে আমি নিজের অ্যাসেট বা সম্পদ হিসাবে নিতে চাই, নেক্সট জেনারেশনকে শেখাতে চাই, তারা এটা করতে পারেন। আপনি ব্যর্থ হবেন না, কারণ আমি সেইভাবেই পড়াই। ফ্রি ক্লাসগুলোই করেন, আপনি বুঝতে পারবেন। আর যারা আগে ফ্রি ক্লাস করেছেন তারা দ্রুত ভর্তি হয়ে যেতে পারেন, কারণ সিট তো খুব বেশি না। অনেকেই আছে যারা নতুন ব্যাচে ক্লাস করবে বলে আগে ভর্তি হয়নি, কারণ একটা ব্যাচ শুরু হয়ে গেলে মাঝখান থেকে অনেকেই ভর্তি হয়ে ক্লাস করতে পারে না বা শিখতে পারে না, তো নতুন ব্যাচের অপেক্ষায় থাকে। তো সেটা শুরু হয়ে গেলে আর আহ, পরবর্তীতে ভর্তির সুযোগ থাকে না। তো আপনারা যারা ভর্তি হতে চান তারা হতে পারবেন। আর আমার পেইড কোর্সে যারা আসবেন, আমার লেখা একটা বই আছে, এই বইটা আপনারা অফলাইনে অর্ডার করতে পারবেন। ইভেন যারা ফ্রি ক্লাস করছেন তারাও অর্ডার করতে পারবেন। এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা বই, স্পিক ইংলিশ উইথ সোনামুখ। এই বইটা আমার নিজের হাতে লেখা। এই যে বিষয়গুলো আমি পড়াচ্ছি, এই যে লেকচারগুলো আমি আপনাদেরকে দিয়েছি, সবকিছু এই বইটার ভিতরে আছে। সবকিছু একদম সুন্দরভাবে সাজানো আছে, অর্থাৎ কমপ্লিট কোর্স অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, গ্রামার, প্রোনাউন্সিয়েশন, স্পোকেন, রাইটিং, ভোকাবুলারি, প্রোনাউন্সিয়েশন, সবকিছু এখানে আপনি পাবেন। এবং সহজ এবং সাবলীল ভাষায় ইংরেজি শিখতে গেলে যা কিছু লাগে। এটা দাম একটু বেশি, এটা 500 টাকা এটার প্রাইস। এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন অর্ডার করে আমাদের ওয়েবসাইট থেকে। এছাড়া আমার আরেকটা বই আছে ভোকাবুলারি, মিশন ভোকাবুলারি নামে, অর্থাৎ গল্পের মাধ্যমে ভোকাবুলারি শেখা, প্র্যাকটিক্যাল ওয়েতে একাডেমিক ভোকাবুলারি, অ্যাডমিশন ভোকাবুলারি, বিসিএস অ্যান্ড ব্যাংক জব রিলেটেড ভোকাবুলারি, আইএলটিএস অ্যান্ড ফ্রিল্যান্সিং রিলেটেড ভোকাবুলারি এখানে দেওয়া আছে। আরেকটা বিষয় কি, আরেকটা বিষয় হচ্ছে আহ, যারা পেইড কোর্সে আসবেন, আমার যে ক্লাসগুলো আমি নিব সবগুলোর প্রিমিয়াম পিডিএফ থাকবে। আর হার্ড কপি বই যারা নিতে চান, সেটা পেইড কোর্স করেন বা ফ্রি ক্লাস করেন, এটা আপনাকে আলাদাভাবে অর্ডার করতে হবে। আর যারা পেইড কোর্সে আসবেন, আপনাদেরকে আমি একটা আইডি কার্ড দিয়ে দিব। আপনার একটা আইডেন্টিটি থাকবে যে আপনি আমার ব্যাচের স্টুডেন্ট। এইভাবে একটা আইডি কার্ড থাকবে, একদম প্রফেশনাল ওয়েতে আপনি ল্যাঙ্গুয়েজটা এখান থেকে ডেভেলপ করতে পারবেন। কথাটা মনে রাখেন। আপনি অনলাইনে ক্লাস করছেন, আপনার হোয়াটসঅ্যাপটা হারিয়ে যেতে পারে বা ব্যান হতে পারে। একটা আইডি কার্ড থাকলে আপনি পরবর্তীতে কোনো সমস্যা হলে এটা আপনি আমাকে দেখালে আমি যে কোনো নতুন ব্যাচে আপনাকে অ্যাড করে নিতে পারবো। আর যারা ক্লাসগুলো করবেন, যারা ভর্তি হবেন, টাকা সেন্ড মানি করে আমার হোয়াটসঅ্যাপে জাস্ট লাস্ট ডিজিটটা জানাবেন বা স্ক্রিনশট দিবেন। আমি আপনাদের পেইড কোর্সের যে প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে যুক্ত করে নিব। আর যারা পেইড কোর্সে আসবেন, আমি অন টু অন প্রেজেন্টেশন প্রত্যেকটা স্টুডেন্টের কাছ থেকে আমি নিয়ে থাকি। সেটা কেমন? দেখেন, একটা বিষয় একটু বোঝার চেষ্টা করেন। সেই ইয়েটা কোথায়, এই জায়গাটা ছিল, জাস্ট ওইটা মিনিট। দেখেন আমি একটু বলি, প্রত্যেকটা স্টুডেন্ট কতটুকু ডেভেলপ করলো তার উপর ডিপেন্ড করে আমি কিন্তু তাদের কাছ থেকে I'm স্পিকিং good টেস্ট গুলো নিয়ে all about this. এগুলো আপনারা অনেক দেখবেন। যে It এই was an স্পিকিং টেস্ট গুলো it was আপনারাও an দিতে পারেন, immortal কারণ এটা দরকার, story. প্রয়োজন। অর্থাৎ যেটা আমি Uh, বলতে চাচ্ছি, আমি যাদেরকে শেখাই, দেখেন আমার হাজার হাজার স্টুডেন্ট লাগেন, আমি যাদেরকে শেখাই তারাই যেন এক্সপার্ট এবং ফ্লুয়েন্ট হয়ে বের হতে পারে, সেইভাবেই প্রত্যেকটা বিষয় শিখিয়ে থাকি। তো যারা পেইড কোর্সে আসতে চান, যারা করতে চান, তারা জানাবেন। আর আজকের এই ক্লাসের রেকর্ড বা পিডিএফ ফাইল আমি দিয়ে দিব। আর আবারও বলছি, আমার এই দুইটা নাম্বার, এটা আপনারা নিতে পারেন। 01997356957, আরেকটা হচ্ছে 01938689196। 019, সরি, 997356957, 01938689196। সো দ্যাটস অল ফর টুডে। এখন যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আপনারা সেটা করতে পারেন। আ- আগামীকালও সেম টাইমে আপনারা সেকেন্ড ফ্রি লাইভ ক্লাসে জয়েন করবেন। আর এটা রেকর্ড এবং পিডিএফ ফাইল আমি আপনাদেরকে